আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি হৃদয় ভাইয়ের সাথে। আজকে আমাদের বায়োবলস ওয়ান শট সিরিজের আজকের লেকচার নগ্ন বীজি ও আবৃত বীজি এই চ্যাপ্টারে। সো এই চ্যাপ্টারের একটা ক্লাসে কিভাবে পুরো চ্যাপ্টারের যাবতীয় যেরকম সিকিউগুলো বিগত বছরে এসেছিল এবং সামনেও আসতে পারে সবকিছু একটা কম্প্যাক্ট ক্লাসের মধ্যে হৃদয় ভাইয়া তোমাদেরকে গুছিয়ে দিব ইনশাল্লাহ। সো যারা যেখান থেকেই আছো, যুক্ত হয়েছো, আমাদের রুটিন অনুযায়ী আমি এই সপ্তাহের শুরুতেই একটা রুটিন দিয়েছিলাম, যেখানে আমি বলেছি যে তোমাদেরকে হৃদয় ভাইয়া হচ্ছে একদম সিরিয়ালি, যেমন এই সপ্তাহের রুটিনে ছিল যে প্রথম দিন রবিবার ছিল পরিপাক ও শোষণ, মঙ্গলবারে ভাইয়া একটা আমার ওয়ান শটের ক্লাসের লিঙ্ক দিয়েছি, আমার অনুজীব, যেটা আমি নিয়েছিলাম ইউটিউবে রেকর্ড করে। এরপরে হচ্ছে আজকে বৃহস্পতিবার আমাদের নগ্ন বীজি আবৃত বীজি। এভাবে করে আমি এই মাসের মধ্যে ইনশাল্লাহ তোমাদেরকে পুরো বায়োলজিটাকে কমপ্লিট করায় দিব। তো সবাই একটু ভাইয়ার সাথে থেকে ভাইয়ার ক্লাসগুলো করে শেয়ার করে তোমরা একটু ফ্রেন্ডদেরকে জানায় রাখতে পারো। আর অনেকে ইউটিউবে ক্লাস করছো, হৃদয় ভাইয়ের ইউটিউব চ্যানেল ডক্টর হৃদয়, সেখানে তোমরা ক্লাসগুলো পাবা, তোমরা সার্চ দিলেই দেখবা। সেখানে গিয়ে সব ওয়ান শট একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে অলরেডি ওইখানে অনেকগুলো চ্যাপ্টার আছে। তো তোমাদের একে একে একটা একটা করে চ্যাপ্টার লাইভ হবে এবং সেখানে যুক্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা, তোমরা একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও, আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ভাই আপনার ফিজিওলজি ক্লাসটা আমার প্ল্যান ফিজিওলজির ওয়ান শট তোমরা পাবা, ডোন্ট ওয়ারি, ওয়ান শট আসবে। আর এমনিতে যদি বেসিক থেকে একদম ডিটেলসে ক্লাস করতে চাও তাহলে তোমরা সার্চ দিলেই পাবা, উদ্ভিদ শারীরতত্ত্ব লিখে ওইখানে হৃদয় ভাইয়ের ক্লাস। বহুত স্টুডেন্ট ওই ক্লাসগুলো করেছে, প্রচ্ছেদন, খনিজ লবণ, সালোক সংশ্লেষণ, শ্বসন, এগুলোর অনেক ক্লাস আমাদের স্টুডেন্টরা করেছে। তো সেখান থেকেও তুমি চাইলে ক্লাসগুলো করে নিতে পারো। ওকে, আচ্ছা, সো আমাদের সাথে আমাদের স্টুডেন্টরা 25 ব্যাচের যারা আছো তারা আমাদের মেডি ট্রুপসে যুক্ত হয়ে থাকতে পারো। এই মেডি ট্রুপসের আমি আছি, তোমাদের হামিম ভাই আছে, রাজীব ভাই আছে, আমরা তিনজন মিলে আমাদের মেডি ট্রুপস পুরো মেডিকেল জার্নির কমপ্লিট একটা প্যাকেজ বলতে পারো। তো এইখানে আমাদের যাবতীয় সব রকমের ফিচার আছে, যা লাগবে ক্লাস, এক্সাম, অনুশীলনী প্রশ্ন সলভ, তার উপরে এক্সাম, এরকম করে বিভিন্ন ধাপে ধাপে এক্সাম, ফর্টনাইট, উইক, মান্থলি এই এক্সাম, অতিরিক্ত তথ্যের পিডিএফ গুলোও পেয়ে যাবা। সো সবকিছুর যা লাগবে মেডিকেল অ্যাডমিশনের সবকিছুর একটা কম্প্যাক্ট গোছানো পার্ট হচ্ছে আমাদের মেডি ট্রুপস। তো সবাই আমরা একটু ফ্রেন্ডদেরকে জানায় রাখবো, যারা ভাইয়ার ক্লাস করবা বা যাদের এখানে ক্লাস করেছো, মেডিকেল অ্যাডমিশনের যাদের লক্ষ্য, তারা চাইলে আমাদের সাথে পরবর্তীতে এইচএসসি শেষে যুক্ত হতে পারো। ওকে, আচ্ছা, এবার আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমাদের পার্টে আমরা চলে যাই। নগ্ন বীজি আবৃত বীজি, এখানে তুমি দেখো কি কি গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে আমাদের। হ্যাঁ, কোনগুলা থেকে বেশি বেশি বোর্ডে এসেছেন তুমি একটু খেয়াল করলেই দেখবা। আচ্ছা, প্রথমে আসি আমরা সাইকাসের কোরালয়েড মূল গঠন। সাইকাসের কোরালয়েড মূল, এটা কিভাবে গঠন হলো, এটার ব্যাখ্যাটা অনেকবারই বোর্ডে আসছে, প্রায় 7 বারের মতো বোর্ডে আসছে বিভিন্ন সময়। তো এটা আমাদের জন্য একটা 3 স্টার টপিক। ওকে, 3 স্টার টপিক। সাইকাসের জনন, এটা 5 বার বোর্ডে আসছে। পোয়াসি গোত্রের পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক, এটাও 5 বার আসছে। তার মানে এগুলো আমাদের হচ্ছে 2 স্টার টপিক। হ্যাঁ, এই টপিকগুলো 2 স্টার, এগুলো আমাদের এগুলো থেকে আসে পুষ্প প্রতীক। আচ্ছা, এবার দেখো মালভেসি গোত্রের পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক, এটা অনেকবার আসছে, দেখো প্রায় 9 বার আসছে। তার মানে এইটা আমাদের জন্য একটা 5 স্টার টপিক। ওকে, পোয়াসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ও গুরুত্ব, এই যে পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য এবং গুরুত্ব, এটা দেখো প্রায় 22 বার আসছে। তার মানে এইটাও আমাদের জন্য একটা 5 স্টার টপিক। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মালভেসি গোত্রের বৈশিষ্ট্য ও
ও গুরুত্ব, এটাও দেখো অনেক আসে এই প্রশ্নগুলো, এগুলো ঘতে গতে প্রচুর আসে। তো এটাও আমাদের জন্য একটা 5 স্টার। দেখো এটা অনেকবার আসছে, 13 বার। আবৃতবীজী ও নগ্নবীজির তুলনা, এইটা থেকে প্রশ্ন এসেছে তোমার বলা যায় যে 5 বার। হ্যাঁ, এটা থেকেও প্রশ্ন এসেছে 5 বার। সো এটা একটা 2 স্টার টপিক, আমরা দেখবো এটাও একটা 2 স্টারের মতো আমাদের টপিক আমরা রাখতে পারি, যে এটা থেকেও মাঝে মাঝে কিছু বোর্ডে প্রশ্ন আসে। তার মানে আমরা একটা অ্যানালাইসিস করে ফেললাম যে আমাদের আসলে টপিকগুলো কি কি, যেগুলো থেকে আমাদের বোর্ডে বেশি বেশি প্রশ্ন আসবে, এবং এগুলো থেকেই ঘুরে ফিরে সৃজনশীল বা যাবতীয় যা যা আসার মতো সব এইখান থেকেই আসবে। আচ্ছা, এবার আসো সৃজনশীল গ প্রশ্ন। আমাদের টেনশন থাকে গ ঘ এই জায়গাগুলো নিয়ে, তাই না? আমরা গতে কি অ্যান্সার করবো। সো গতে দেখো আমাদের এই যে প্রশ্নগুলো, এগুলো বিভিন্ন বোর্ডে এসেছিল। সো এই বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো আমরা একটু দেখে গেলে আমাদের জন্য বেটার, যে কিরকম প্রশ্ন আসছে। দেখো মূল থেকে প্রশ্ন আসছে, ওর জনন থেকে প্রশ্ন আসছে, এই যে জনন এগুলা থেকে প্রশ্ন। আবারও দেখো কোরালয়েড মূল থেকে প্রশ্ন। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য থেকেও আসছে। নগ্নবীজী আবৃতবীজীর ওদের পার্থক্য থেকে আসছে। পোয়াসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, মালভেসি গোত্রের বৈশিষ্ট্য। তার মানে এই বৈশিষ্ট্যগুলো আমাদের গ নাম্বারে অনেক বেশি আসে। ওকে, গ নাম্বারে এগুলো একটু বেশি, কম্পারেটিভলি বেশি দেখা যায়। আচ্ছা, এরপরে আসো এইখানে সৃজনশীল ঘ প্রশ্নে আমরা যেটা দেখি, সৃজনশীল ঘ প্রশ্নে আমরা এই যে এগুলো দেখতে পাচ্ছি, দেখো কত রকমের প্রশ্ন আসছে। আচ্ছা, আমরা তাহলে দেখি মেইনলি ঘতে আবৃতবীজী নগ্নবীজী পার্থক্যটা আসে, পোয়াসি গোত্রের এই বৈশিষ্ট্য, এদের অর্থনৈতিক গুরুত্ব এটা আসে। অর্থনৈতিক গুরুত্ব দেখো পোয়াসি গোত্রের অর্থনৈতিক গুরুত্বটা অনেক আসে। আবার একই সাথে মালভেসি গোত্র, এদের দেখো চিহ্নিত চিত্র মানে পুষ্প প্রতীকটা অনেক আসে। এই যে দেখো পুষ্প প্রতীক অনেকবারই বিভিন্ন বোর্ডে 21, 22, 23 এগুলা থেকে প্রশ্ন এসেছে। পোয়াসি গোত্র মালভেসি গোত্রের যে কম্প্যারিজন, কোনটা বেশি উন্নত, এটার ব্যাপারটা বলেছে। আর পোয়াসি ও মালভেসি গোত্রের পার্থক্য এটা থেকে আসছে। তো তুমি যদি পোয়াসি গোত্র মালভেসি গোত্রের বৈশিষ্ট্য জানো, তাহলে তোমাদের জন্য এটা একদম ইজি যে আমি এমনি পার্থক্য লিখতে পারবো। আমরা যদি দুইটার জিনিসের বৈশিষ্ট্য জানি, আমাদের পার্থক্য লেখা আমাদের জন্য কোনো টাফ কিছুই না। সো আমি যদি একটু সামারাইজড করে গাইজ আমি যদি বলে দেই যে আসলে আমাদের জন্য কি লাগে, আমি বলবো যে পোয়াসি গোত্রের পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, ওর বৈশিষ্ট্য, ওর অর্থনৈতিক গুরুত্ব। একইভাবে মালভেসি গোত্রের পুষ্প সংকেত, সেখানে মানে জবা ফুলের পুষ্প সংকেত, তার পুষ্প প্রতীক, তার তোমার হচ্ছে যে বৈশিষ্ট্য, তার হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, এই জায়গাটা থেকে ম্যাক্সিমাম টাইমে সিকিউ আসে। অ্যাপার্ট ফ্রম দিস কিছু বাইরে থেকে আসে, যেমন সাইকাসের মূল থেকে মাঝে মাঝে আসে, নগ্নবীজী আবৃতবীজীর পার্থক্য থেকে আসতে পারে, এবং সাইকাসের জনন থেকে টুকিটাকি প্রশ্ন আসতে পারে, বিভিন্ন কিছু কিছু বোর্ডে এসেছিল। সো আমরা এই জায়গাগুলো যদি একটু পড়ে যাই, আমাদের পুরো এই নগ্নবীজী আবৃতবীজী এত বড় একটা চ্যাপ্টার, তার পুরোটা আমাদের সিকিউটা আমাদের হাতে চলে আসবে, মানে গ ঘ এর জায়গাটা আমাদের হাতে চলে আসবে, যে এখান থেকে আমরা ইজিলি প্রশ্ন অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, সো এটা গেল। এবার আমাদের আলোচনা অ্যানালাইসিসটা হয়ে গেল। এবার আমরা ডেসক্রিপশনে যাব, যে আমরা কিভাবে কি পড়বো ভাই, এইভাবে কি কি শিখবো। ঠিক আছে, ওকে। সো তোমরা সবাই এরকম ক্লাসগুলা ডক্টর হৃদয় চ্যানেলে পাবা, সেখানে সাবস্ক্রাইব করে রাখবা, ওইখানে নোটিফিকেশন তাহলে তোমরা পেয়ে যাবা। এবার দেখো সাইকাসের মূল, আমাদের প্রথম সাইকাসের মূল দেখো, এটা থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে। তো সাইকাসের মূল, সাইকাস একটা নগ্নবীজী উদ্ভিদ, ঠিক আছে। এখন ওর শুরুতে একটা প্রধান মূল থাকে। ওর শুরুতে কি ধরনের মূল থাকে বলতো? প্রধান মূল, মানে বড় বড় নরমাল মূল থাকে। ওকে, সো আমি ধরি এই যে এরকম ধরো সাইকাস উদ্ভিদের এই শুরুর দিকে এরকম প্রধান মূল থাকে। এখন প্রধান মূলটা আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে নষ্ট হয়ে যায়, সে কিসে পরিণত হয়? অস্থানিক মূল, ঠিক আছে, অস্থানিক মূল। আচ্ছা, অস্থানিক মূল হয়। তো এরকম এখানে দেখো তার কিছু এরকম ধরো অস্থানিক মূল তৈরি হবে, এই যে এরকম অস্থানিক মূল। এবার এই অস্থানিক মূলগুলা মাটির উপরিতলে, কি বলছে, মাটির উপরে এরা একটু শাখান্বিত হয়, মাটির উপর দ্যাগ্র শাখান্বিত, দ্যাগ্র মানে একটু দাগ দাগ, মানে এরকম ভাগ ভাগ করা দ্যাগ্র শাখা তৈরি হয়। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছুদিন পরে মানে আস্তে আস্তে ওদের কি হয়, এই যে এই অস্থানিক মূলের সাথে ধরো এটা আছে, এদের এই যে এদিক থেকে এরকম, হ্যাঁ, এরকম মাটির উপরিতলে এরকম তোমার হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট এরকম মূল তৈরি হয়, অস্থানিক মূল বলে এগুলা, ঠিক আছে। প্রধান মূলটা একটু নষ্ট হয়ে এরকম একটা মূল হয়।
এখন পরবর্তীতে কি হয়, এই মূলগুলাতে কিছু ব্যাকটেরিয়া জন্মায়, ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া এগুলো জন্মায়। তো সায়ানোব্যাকটেরিয়াগুলো কি কি বলা হচ্ছে, এই যে নস্টক অ্যানাবেইনা, ওকে, এই দুইটা এরা কি করে এখানে জন্মায়, এই যে ওর আকৃতিটাকে একটু নষ্ট করে দেয়, ওর আকৃতিটাকে কি করে একটু নষ্ট করে দিবে। তো ওর আকৃতিটাকে একটু নষ্ট করে এরকম দেখো কি করে, ও একটু ওকে বিকৃত করে দেয়। ওর আকৃতিটা কি হয়, এই ব্যাকটেরিয়াদের আক্রমণে, নস্টক অ্যানাবেইনা এদের আক্রমণে ওর এই মূলের আকারটা একটু কেমন জানি বিকৃত হয়ে যায়। তাহলে কি বলছে, এদের আক্রমণ হবে, তাহলে তখন ওর মূলটা বিকৃত হয়ে যায়। মূল কি হয়ে যায়, বিকৃত হয়ে কিসের মতো দেখায় বলতো, মূল বিকৃত হয়ে কোরালের মতো দেখায়। সমুদ্রের কোরাল দেখছো, কোরালের মতো, ওকে, কোরালের মতো। সমুদ্রের কোরালগুলা দেখবা একটু উঁচু নিচু, হ্যাঁ এরকম হয়ে থাকে, মনে হচ্ছে যে কিছু উঁচু নিচু এরকম পেঁচানো। এই যে মূলটা বিকৃত হয়ে এই সামুদ্রিক কোরালের মতো দেখায়। এই যে সামুদ্রিক কোরালের মতো দেখালো, এই জন্য এই মূলটাকে বলা হয়, এই যে সাইকাসের মূলটা পরবর্তীতে কোরালয়েডের মানে কোরালের মতো দেখাচ্ছে, এজন্য ওকে বলা হয়, ওর মূলকে কোরালয়েড মূল বলা হয়। ঠিক আছে, কোরালয়েড মূল, অথবা এটার আরেকটা নাম রুট টিউবারকল। আচ্ছা, আমরা এইভাবে মনে রাখি, টিউবারকল হচ্ছে কি একটা উঁচু অংশ। তো এই যে মূলের দেখো এই জায়গা থেকে একটু উঁচু হয়ে গেছে না, একটু উঁচু হয়ে কেমন, হ্যাঁ এরকম এই জায়গাটা থেকে দেখো, এই যে মূলটা এই জায়গায় কেমন জানি একটু উঁচু দেখাচ্ছে মূল থেকে, হ্যাঁ একটু উপরে। তো এই জন্য এটাকে বলা হয় রুট টিউবারকল। টিউবারকল গুলো এরকম একটু উঁচু নিচু হয়ে থাকে, টিউবারকল। ওকে, দ্যাটস ইট, মনে থাকবে। তাহলে এটা হচ্ছে সাইকাসের মূলের বিস্তারিত। এটা কি সাইকাসের মূলের বিস্তারিত তোমার এইখানে। তাহলে আমরা যেটা জানলাম যে প্রধান মূল থাকে, এখান থেকে অস্থানিক মূল, তারপরে মাটির উপরে এরকম শাখা তৈরি হয়, এরপরে ওই জায়গাগুলোতে আমার নস্টক অ্যানাবেইনা এরকম ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে, যার জন্য মূলটা একটু বিকৃত হয়ে যায়। বিকৃত হয়ে সে কেমন দেখায়, সমুদ্রের কোরালের মতো দেখায়। এই যে সমুদ্রের কোরালের মতো দেখাচ্ছে, এটাকে বলা হয়, ওই মূলটাকে পরবর্তীতে বলা হয় কোরালয়েড মূল অথবা রুট টিউবারকল। কি বলা হয়, রুট টিউবারকল। ওকে, সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, এখানে 26 ব্যাচের কেউ থাকলে কমেন্টে জানাই দিও, ভাইয়া 26 ব্যাচেরও আছি, তোমাদের জন্য হৃদয় ভাইয়ের এই যে বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্স আছে আলাদা, সেখানেও যেতে পারো। সামনে হৃদয় ভাইয়ের বায়োবস কোর্সও থাকবে। ওকে, তো তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, জানাইও 26 ব্যাচের কারা কারা আছো। আর 25 ব্যাচ অবশ্যই, মানে এই ক্লাসগুলা 25 ব্যাচের জন্য তো মাস্ট, মানে এইচএসসির জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর 26 ব্যাচের জন্য তাদের ইয়ার ফাইনাল এক্সাম এগুলোর জন্য, বা তাদের যে সামনে ইয়ার ফাইনাল বা কলেজের যে যত রকমের এক্সাম হয় সবকিছুর জন্য এগুলো লাগবে, কারণ এক্সামে এগুলো থেকেই প্রশ্ন আসে ঘুরে ফিরে। ঠিক আছে, কারণ কলেজের পরীক্ষায় তো তোমাকে বোর্ডের আঙ্গিকেই দিবে, তাই না? কলেজের পরীক্ষা তো আর তোমাকে বুয়েটের আঙ্গিকে দিবে না, বোর্ডের আঙ্গিকেই ম্যাক্সিমাম সময় প্রশ্নগুলো করে থাকে। ওকে, হ্যাঁ, আমি অল চ্যাপ্টারের ওয়ান শট নিব, সবগুলো হৃদয় ভাইয়ের ইউটিউব চ্যানেলে, ডক্টর হৃদয় চ্যানেলে পাবা। আচ্ছা, তো ওকে, যাই হোক, তাহলে এটা আমরা বুঝে গেছি সাইকাসের মূল। তার মানে আমাদের একটা সিকিউ এর একটা প্রশ্ন ডান, আমাদের একটা টপিক ডান। ওকে, নাম্বার 1, সাইকাসের মূল থেকে প্রশ্ন আসে যে কিভাবে হয়, কি হয়। তো আমরা এটা বুঝতে পারলাম যে কি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে এইভাবে লিখে রাখো, নষ্ট হয়, প্রধান মূলটা নষ্ট হয়ে অস্থানিক মূলে পরিণত হয়, প্রধান মূলটা নষ্ট হয়ে অস্থানিক মূল হয়। ওকে, সবাই বুঝে গেছো, রাইট? ভাইয়া নেক্সট টপিকে যাবো। এবার আমাদের সাইকাসের জনন। তাহলে সাইকাসের জনন, পুং জনন, স্ত্রী জনন, দুইটা ব্যাপার আছে, তাই না? পুং জনন, স্ত্রী জনন। তো আমি আগে একটু পুং জনন পার্টটা নিয়ে এখানে আলোচনা করব। পুং জনন, হ্যাঁ, আর ওইদিকে কি স্ত্রী জনন। ওকে, স্ত্রী জনন। আসুন, এটা থেকে এটা একটু 2 স্টার টপিক, এটা একটা 2 স্টার টপিক। মাঝে মাঝে কিছু বোর্ডে উল্টাপাল্টা করলে একটু এনে দিয়ে দিতে পারে, সো আমাকে রেডি থাকতে হবে, তাই না? আমাদেরকে রেডি থাকতে হবে। আচ্ছা,
আচ্ছা দেখো, পুংজননে আমার কি বলতেছি, পুংজননটা শুরুটা হবে কি দিয়ে? আচ্ছা, পুরুষ সাইকাস উদ্ভিদে, আবার বলতেছি পুরুষ সাইকাস উদ্ভিদে এরকম একটা গঠন থাকে। দেখো এইরকম ওদের একটা জননাঙ্গের যেটা পার্ট, এটাকে এরকম একটা গঠন থাকবে। ওকে, এটাকে বলা হয় স্ট্রোবিলাস। ওকে, এটাকে আমরা কি বলি বলতো? স্ট্রোবিলাস। স্ট্রোবিলাস। আচ্ছা, এরকম একটা স্ট্রোবিলাস গঠন থাকবে। আচ্ছা, এই স্ট্রোবিলাস গঠনের ভিতরে আমাদের অনেক পুংরেণু পত্র থাকবে। আমরা বড় থেকে ছোটতে যাব। ওকে, বড় থেকে ছোটর দিকে আস্তে আস্তে যাব। তাহলে দেখো এরকম অনেক পুংরেণু পত্র এগুলো থাকবে। ঠিক আছে, এটা থাকবে। আচ্ছা, তো এই যে স্ট্রোবিলাসে আমাদের কি থাকে? পুংরেণু পত্র। স্ট্রোবিলাসে কি থাকে? এরকম পুংরেণু পত্র। পুংরেণু পত্র এগুলাকে বলা হয়। আচ্ছা, তো এই যে একটা পুংরেণু পত্র, এবার এটাকে আমরা ভেঙে দেখি পুংরেণু পত্রের ভিতরে কি কি আছে। আচ্ছা চলো, এখন একটা পুংরেণু পত্রকে যদি আমরা এভাবে দেখি, ওকে, এটা হচ্ছে একটা পুংরেণু পত্র। এখন এই পুংরেণু পত্রের মধ্যে এরকম অসংখ্য সোরাস থাকে। এই যে দেখো, আমি একটু ফুলের পাপড়ির মতো দেখাচ্ছে, এগুলোকে কি বলা হয়? সোরাস। ঠিক আছে, এগুলো হচ্ছে সোরাস। তাহলে এই যে পুংরেণু পত্র, ওর ভিতরে কি থাকে? এরকম অসংখ্য সোরাস থাকে। ঠিক আছে, এরকম অনেকগুলো সোরাস। আচ্ছা ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পুংরেণু পত্রের ছবি। এই পুংরেণু পত্রের ভিতরে অসংখ্য সোরাস। এখন এই সোরাসের ভিতরে আমাদের কি থাকে দেখো একটু। এই সোরাস গুলো কি নিয়ে গঠিত? সোরাস অনেকগুলো স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। এই যে একটা সোরাসকে যদি আমি এখানে ভেঙে দেখি, দেখো এই যে এরকম এরকম, তাহলে এই জিনিসটা এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা স্পোরাঞ্জিয়াম। তাহলে আমি এরকম লিখতে পারি, একটা সোরাস 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। কি নিয়ে? 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত। ওকে, 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম। আচ্ছা ফাইন, তো এখন এই যে 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম, ধরো এই যে একটা স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে দেখো, এই স্পোরাঞ্জিয়াম, এটা একটা স্পোরাঞ্জিয়াম। ধর এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে আমাদের কি থাকে? একটা স্পোর মাতৃকোষ থাকবে। কি থাকবে? এরকম একটা স্পোরাঞ্জিয়ামের ভিতরে আমাদের স্পোর মাতৃকোষ থাকে। স্পোর মাতৃকোষ। আচ্ছা, সবসময় মাথায় রাখবা, এই যে মাতৃকোষগুলো কি হয়? ডিপ্লয়েড হয়। মাতৃকোষগুলো কেমন হবে? ডিপ্লয়েড। তাহলে এই যে এইখানে এই যে স্পোর মাতৃকোষ, ওর ভিতরে এটা কি? এই যে স্পোরাঞ্জিয়াম থাকবে। এই স্পোরাঞ্জিয়ামগুলোর ভিতরে স্পোর মাতৃকোষ থাকে। এই স্পোর মাতৃকোষটা মায়োসিস বিভাজন হবে, কারণ ও তো ডিপ্লয়েড। এখন ও মায়োসিস বিভাজন হয়ে ফাইনালি এখানে শুক্রাণু তৈরি হবে। এখানে কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। হ্যাপ্লয়েড শুক্রাণু। শুক্রাণুগুলো সবসময় কেমন হয়? হ্যাপ্লয়েড। কারণ আমরা জানি মায়োসিস বিভাজনে একটা ডিপ্লয়েড কোষ, সে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে সে কি হয়? হ্যাপ্লয়েড হয়। সো আমরা এই জায়গায় স্পোর মাতৃকোষ থেকে আমার মায়োসিস বিভাজন হয়ে শুক্রাণু যখন হচ্ছে, তখন আমার সেটা হ্যাপ্লয়েড হচ্ছে, তাই না? দেখো তো। ওকে গুড। একজন বলছে ভাই সিকিউ সলভ ক্লাস দিলে ভালো হয়। দেখো, সিকিউ সলভ ক্লাস দিলে তুমি কতগুলো সিকিউ সলভ করবা, তুমি কিন্তু ইন ডিটেইলসটা শিখবা না। তো এজন্য আমি টপিক ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি, এরপরে তোমাদেরকে কিছু সিকিউ দেখাবো, তখনই বুঝে যাবা আচ্ছা ভাইয়া, তার মানে সিকিউ গুলা তো এই প্যাটার্নেই আসে। আমি যদি সিকিউ করাই, তাহলে তুমি আসলে গ্র্যাজুয়ালি যে একটা টপিক কিভাবে কি কি প্রশ্ন আসতে পারে, তুমি ওই ডিটেলসটা শিখবা না। এজন্য সিকিউটা আমি ধরে ধরে পড়াচ্ছি না। আমার কাছে মনে হয় টপিকটা আগে যখন তুমি সিরিয়ালি পড়ে ফেলবা, যে এগুলা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকেই সিকিউ, তখন তুমি সিকিউ সলভ করতে গেলে বায়োলজির ক্ষেত্রে তখন তোমার আর প্রবলেম হবে না। কারণ যখন তোমাকে এরকম সাইকাসের পুংজননের কথা বলবে, তখন তুমি যদি এটাই লিখো, এটাই নাম্বার। এখানে ম্যাথ বা ফিজিক্সের মতো নাই যে তোমাকে উদ্দীপক দেখে অনেক কিছু ভাবতে হবে না। বায়োলজিতে অ্যান্সারটা অলরেডি তোমার জানা যদি থাকে, তাহলে উদ্দীপক থেকে বের করতে এটা 1 সেকেন্ডের ব্যাপার। প্লাস তোমার উত্তরটা জানা থাকা লাগবে, কারণ বায়োলজির উদ্দীপক এমন কোনো কঠিন না যে এখান থেকে বের করতে তোমার দাঁত ভেঙে যাবে। ঠিক আছে, ওকে হ্যাঁ। আচ্ছা, এবার আসো তাহলে আমরা
ওর শুক্রাণু পর্যন্ত জানলাম যে একটা স্ট্রোবিলাস থেকে ওর ভিতরে পুংরেণুপত্র থাকে, পুংরেণুপত্রের ভিতরে সোরাস থাকে, সোরাসগুলা কি দিয়ে তৈরি, এরকম স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়াম হচ্ছে একটা থলির মতো যেখানে স্পোর মাতৃকোষ থাকে, স্পোর মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হয়। আচ্ছা, আর এই যে ওর সরু মাথাটা, এই যে একটা পুংরেণুপত্রের সরু মাথাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। এটা এমসিকিউতে আসতে পারে বা তুমি একটু রিটার্নে লিখলেও ভালো, অ্যাপোফাইসিস বলা হয় ওকে। আচ্ছা, এতটুকু জানলেই হবে। তো এটা গেল পুরুষ জনন। এখন তোমাকে আলাদা করে পুরুষ জনন লিখতে বলতে পারে, আবার বলতে পারে শুধু জনন। যখন তোমাকে বলবে সাইকাসের জনন ব্যাখ্যা করো, তখন তোমাকে পুরুষও লিখতে হবে, স্ত্রীও লিখতে হবে। তো এখন আমি স্ত্রী জননটা একদম ইজি। স্ত্রী জননে কি দেখো তো, কি বলছে যে এরকম এই যে ওর ডিম্বক গুলা এইভাবে কিন্তু কিনারায় থাকে। তো এরকম যদি আমার আঁকাটা নাও সুন্দর হতে পারে, ওকে ফাইন। তো এখানে দেখো এগুলো হচ্ছে ডিম্বক। এটা কি? ডিম্বক। ঠিক আছে, এই যে এইগুলাতে ডিম্বক থাকে। উপরের এই অংশটাকে আমরা বলি পিনিউল। এই যে মাথাটাকে, এটা হচ্ছে একটা তার স্ত্রী রেণুপত্র। এই অংশটাকে, উপরের মাথাটাকে বলা হয় পিনিউল। নিচে এই যে সাইডের এগুলো হচ্ছে ডিম্বক। এগুলো কি? ডিম্বক, যেগুলো নগ্ন অবস্থায় থাকে। তো এইটা হচ্ছে তার একটা স্ত্রী রেণুপত্র, স্ত্রী রেণুপত্র। ওকে, সো এই ডিম্বকের ভিতরেই কি থাকে? ডিম্বকের ভিতরে তোমার ডিম্বাণু তৈরি হবে, সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, তো এগুলো তখন তোমাদেরকে একটু একে একটু ব্যাখ্যা করতে হবে যে এটা স্ত্রী রেণুপত্র, এখানে ডিম্বক থাকে, ডিম্বকের ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয়। এতটুকু পর্যন্ত এই ডিম্বাণু আর এদিকে শুক্রাণু, তো শুক্রাণু ডিম্বাণু মিলে ওদের জনন হবে, তোমার হচ্ছে জাইগোট হবে। দ্যাটস ইট, দ্যাটস ইট। এর বেশি এইখানে আর বেশি কিছু তোমাদের আসে না। তুমি সিকিউতে আর এর চেয়ে বেশি কিছু লিখতে হবে না ইনশাআল্লাহ। তুমি যদি এটাকে একটু গুছায় লিখতে পারো আর একটু বইটা পড়ো, তাহলে তোমার এখানে আর কিছুই লাগতেছে না। আসলে মোটামুটি সব কথাই হৃদয় ভাই এখানে তোমাদেরকে গুছায় দিয়ে দিছি। ওকে, আচ্ছা, তো এবার আমাদের যদি সাইকাসের জননটা তোমাদের হয়ে যায়, এটা দেখো, এটা বলেছে এটা একটা 2 স্টার টপিক, তাহলে আমাদের 2টা টপিক ডান। আমরা অলরেডি সাইকাসের মূল পড়েছি, সাইকাসের জনন পড়েছে, তাই না? সাইকাসের জননও পড়েছি কিন্তু, রাইট? আচ্ছা, সো আমাদের কিন্তু অনেক কিছু এখান থেকে ক্লিয়ার। ওকে, সো আমাদের হচ্ছে একজন বলতেছো যে ভাই আপনার মোবাইলটা পেয়েছেন কিনা। আমি তো তোমাদের প্রথম বায়োবস ওয়ান শটের ক্লাসের পরে আমি বাসায় যাওয়ার পথেই আমার আইফোনটা চুরি হয়। তো এই জন্য হচ্ছে ভাইয়ের কিছুটা মন খারাপ ছিল, যার জন্য মঙ্গলবারে অবশ্য তোমাদের ক্লাস হয়েছে, অনুজীব ইউটিউবে দেওয়া হয়েছে। তো এরপরে আজকে আসলাম। তো গত 3-4 দিন ভাই খুবই মন খারাপ যে তোমাদের বায়োবস সুন্দর করে শুরু করলাম, ক্লাসটা নিলাম, ক্লাসটা নিয়ে যাওয়ার পথে রাতের বেলা ফোনটা হাইজ্যাক্ট হয়েছে। তো তাও দোয়া করো সবাই, তোমাদের দোয়া, সবার দোয়া হইলে হয়তো পেয়েও যেতে পারি, আবার না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি, বাট তাও দোয়া করো সবাই, ঠিক আছে? হয়তো এটা আবার এখানে থেকেই যাবে ক্লাসের মধ্যে, বাট যাই হোক, হয়তো আরো বড় দুর্ঘটনা থেকে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে। আচ্ছা, এবারে সে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট বলবো না, এটা 3 স্টার বা 2 স্টার এরকম বলা যায়, 3 স্টার অনেক সময় আসে। সেটা হচ্ছে এই যে আমার নগ্নবীজি ও আবৃতবীজি এর পার্থক্য। ওকে, সো এখন আমরা পড়বো কি নগ্নবীজি ও, হ্যাঁ, পিডিএফটা তোমরা ইউটিউবে পাবা এবং এই ভিডিওর ক্যাপশনেও পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? সবাই পিডিএফটা ক্যাপশনে পাবা, ইউটিউবে ক্লাসের নিচে কমেন্টও পেয়ে যাবা। আচ্ছা, প্রথমেই আসি পার্থক্যের বিষয়। আমরা নগ্নবীজি ও আবৃতবীজির পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় তোমাকে বলবে এভাবে দিল যে আবৃতবীজের বৈশিষ্ট্য লিখো, এটাও দিতে পারে, আবার বললো নগ্নবীজের বৈশিষ্ট্য। তুমি যদি পার্থক্য জানো তাহলে হচ্ছে তুমি বৈশিষ্ট্য এমনি শেখা হয়ে গেল। আচ্ছা, এটাও আসে। আবার অনেক সময় বলে যে আবৃতবীজি নগ্নবীজি থেকে উন্নত, কেন প্রমাণ করো। তখনও কিন্তু তোমাকে এদের বৈশিষ্ট্যের এই কম্প্যারিজনটা করতে হবে। সো এজন্য আমি একই সাথে নগ্নবীজি ও আবৃতবীজির পার্থক্যটা পড়াই দিচ্ছি, যেন যেভাবেই প্রশ্ন আসুক তুমি যেন এইখান থেকেই তোমার ব্যাপারটা হয়ে যায়। ওকে, আচ্ছা, ক্লাস, হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এখন আসো পার্থক্যের বিষয়, আমরা যদি একটু বলি পার্থক্য। তো প্রথমে আসি গর্ভাশয়। আসো তোমরা, আমরা ধরে ধরেই পড়বো। তো গর্ভাশয় মনে রাখবা, নগ্নবীজিতে ন
ন আছে না, তার মানে নাই। নগ্নবীজিতে কিছুই থাকে না। হ্যাঁ, আমি এভাবে মনে রাখতাম, নতে নাই, আবৃতবীজির আতে আছে। ওকে, এভাবে খেয়াল করে মনে রাখবা, আছে। তার মানে এই যে গর্ভাশয়ের কথা বললাম, গর্ভাশয় নগ্নবীজিতে নেই। ওকে, গর্ভাশয় নগ্নবীজিতে থাকে না। নগ্নবীজিতে যেটা নেই আবৃতবীজিতে আতে আছে। ঠিক আছে, তার মানে গর্ভাশয় আছে। ফাইন। এখন আমরা জানি এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভিতর থেকে কি হয়, মানে গর্ভাশয়টা ধীরে ধীরে কিসে পরিণত হয়, ফল। আমরা যে একটা ফুলের গর্ভাশয় থাকে, এই গর্ভাশয়টা কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। তাহলে আমি এখানে বলতে পারি যে তাহলে বলো তো ফল, নগ্নবীজিতে কি ফল তৈরি হবে? ফল হবে না, রাইট? আর এখানে ফল হবে, হবে কি না? তাহলে এখানে ফল হবে। আচ্ছা, এবার দেখো 3 নম্বর পয়েন্টে, বীজ। ফলের ভিতরে কি থাকে, বীজ থাকে। আচ্ছা, এখন দেখো বীজ, আমরা বলতেছি নগ্ন বীজি, নামের মধ্যে কি আছে, বীজটা নগ্ন। তার মানে এইখানে বীজটা নগ্ন। কেন নগ্ন থাকে? কারণ হচ্ছে ভাইয়া ওর তো ফল নেই। তুমি একটা চিন্তা করো যে আম, এই আমের যে ভিতরে বীজ থাকে, এটা কিন্তু আবৃত, ফল দ্বারা আবৃত, যেটা আমরা খাই, তাই না? খাওয়ার পরে আমের ভিতরে একটা বীজ পাওয়া যায়। সো এই বীজটা কিন্তু নরমালি আবৃত থাকে। এখন এই বীজের যদি ফল না হইতো, চিন্তা করো আমে যদি ওই ফল না হইতো, তাহলে আমের বীজটা নগ্ন থাকতো। সো নগ্ন বীজের ক্ষেত্রে এরকম বীজটা নগ্ন থাকে, কোনো ফল নাই, এজন্য বীজটা নগ্ন। আর এখানে আবৃত বীজিতে আছে, তার মানে ওর ফল আছে, তার মানে ওর ডিম্বক, ওর বীজটা কেমন, আতে আবৃত, তাই না? নামের মধ্যেই আছে আবৃত বীজি, তার মানে বীজটা আবৃত থাকবে। 4 নম্বর পয়েন্টে আসি, দ্বি নিষেক একটা ঘটনা। দ্বি নিষেক, দেখো দ্বি নিষেক, তো দ্বি নিষেক এটা এমন একটা ঘটনা, এটা বিশেষ ঘটনা, 2 বার নিষেক হয় এরকম। এই দ্বি নিষেক ঘটনাটা নগ্ন বীজিতে হয় না। ওই যে বললাম নগ্ন বীজিতে নাই নাই নাই, সো দ্বি নিষেক হয় না, নগ্ন বীজিতে হয় না। আর আবৃত বীজিতে দ্বি নিষেক হয়, দ্বি নিষেক হয়। ওকে, তাহলে এটাও হয়ে গেল আমাদের পয়েন্ট। এবার দেখো এই দ্বি নিষেকের জন্য, মানে আমরা যেটা বলি শস্য, আচ্ছা শস্য চিনো? এটা বীজের ভিতরে যে টিস্যুটা থাকে না, কখনো আমের বীজের ভিতরে দেখছো একটা টিস্যু থাকে, যেটা নরম একটা টিস্যু। কাঁঠালের বীজের ভিতরে একটা টিস্যু থাকে, যেটা আমরা ভর্তা বানায় খাই, কাঁঠালের বীজের ভর্তা। তো এই যে বীজের ভেতরের যে টিস্যু, সেটাকে আমরা বলি শস্য। বীজের ভেতরে, ধরো এটা একটা বীজ, এটা একটা বীজ, এই বীজের ভেতরে একটা টিস্যু আছে, হ্যাঁ, যেটা বিভিন্ন সময় অনেকে ভর্তা বানায় খায়, বিভিন্ন কাঁঠালের বীজের ভর্তা। তো এই যে এখানে দেখো শস্য, এই শস্যটা নগ্নবীজির ক্ষেত্রে হ্যাপ্লয়েড হয়, কারণ নগ্নবীজিতে দ্বি নিষেক হয় না, এজন্য নগ্নবীজির শস্যটা কেমন, হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড। আর আবৃত বীজির ওখানে দ্বি নিষেক হয়, তাই তার শস্যটা কেমন হয়, এটা তোমরা আগেরই পড়ার কথা, ট্রিপ্লয়েড। এগুলো এমসিকিউতেও আসে। আবৃত বীজির শস্যটা কেমন, ট্রিপ্লয়েড হবে। তার মানে দেখো সব দিক থেকে আবৃত বীজি কিন্তু অনেক উন্নত, অনেক কিছু আছে, আবৃত বীজিতে অনেক কিছু আছে। আচ্ছা, এরপরে দেখো ভেসেল ও সঙ্গী কোষ। ভেসেল, এই যে জাইলেম টিস্যুতে একটা ভেসেল কোষ থাকে, আর ফ্লোয়েমের এই যে সঙ্গী কোষ, হ্যাঁ, এই যে কোষগুলা, এই যে কোষ, জাইলেমের ভেসেল, ফ্লোয়েমের সঙ্গী কোষ, এই দুইটা কোষ নগ্নবীজিতে থাকে না, নগ্নবীজিতে থাকে না, ঠিক আছে? কিন্তু আবৃত বীজিতে থাকে। আমি বারবার বলেছি আবৃত বীজি আতে আছে, তাহলে এখানে থাকে, এখানে কি থাকে, আবৃত বীজিতে থাকে। ওকে ফাইন। এরপরে আসো পরাগায়ন। হ্যাঁ, এবার আসি আমরা এখানে কি বলছি, পরাগায়ন। হ্যাঁ, পরাগায়ন। তো পরাগায়নের ক্ষেত্রে নগ্নবীজের ক্ষেত্রে কি হয় জানো, শুক্রাণুটা সরাসরি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে। কি দিয়ে প্রবেশ করে, ডিম্বক রন্ধ্র, কারণ এখানে কোনো গর্ভাশয় নাই, কিছু নাই, তো সরাসরি ডিম্বকের ভিতরে গিয়ে প্রবেশ করে এই পরাগায়নে, মানে শুক্রাণুটা ওইখানে গিয়ে প্রবেশ করে। আবৃত বীজিতে তো গর্ভাশয় আছে, তো এজন্য আবৃত বীজির ক্ষেত্রে গর্ভমুণ্ডে প্রবেশ। ওটা কোথায়, গর্ভমুণ্ডে। তাহলে দেখো নগ্নবীজিতে ডিম্বকের রন্ধ্র, ছিদ্রে, আর আবৃত বীজির ক্ষেত্রে গর্ভমুণ্ডে ঢোকে। আচ্ছা, এবার আসো মাধ্যম।
মাধ্যমে কি বলছে, পরাগায়নের যে মাধ্যম, কিভাবে পরাগায়ন হয়, কোথায় হয়। তো নগ্নবীজিতে কি হয় সাধারণত, এরা ম্যাক্সিমাম সময় বায়ু পরাগী হয়। কি হয়, নগ্নবীজির এরা বায়ু পরাগী, মানে ওদের শুক্রাণুটা ডিম্বাণুর কাছে যায় কিভাবে, বাতাসের মাধ্যমে, হ্যাঁ, বায়ু পরাগী। আর এইদিকে কি বলছে দেখো, আবৃতবীজিতে এটা হচ্ছে কীট, মানে পোকামাকড় এগুলা দিয়ে হয়। ঠিক আছে, মানে সবভাবেই হয়, তবে পোকামাকড় এগুলো দিয়ে বেশি হয়। পোকামাকড় মানে একটা পোকা ফুলের মধ্যে বসে এখান থেকে আরেকটা উদ্ভিদের ফুলে গিয়ে বসবে, সেই যে পোকামাকড়ের মাধ্যমে পরাগায়ন হয়। এইগুলা হচ্ছে যে পার্থক্য। তার মানে তুমি দেখো সব দিক থেকে তুমি যদি অ্যানালাইসিস করো, যে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া আবৃতবীজির বৈশিষ্ট্যগুলা নগ্নবীজি থেকে উন্নত। তো তখন তোমাকে যখন বলবে যে নগ্নবীজি আবৃতবীজের মধ্যে পার্থক্য করো, কোনটি উন্নত, এই তখন কিন্তু তুমি দুজনের এই বৈশিষ্ট্যগুলো কম্প্যারিজন করে তারপরে তুমি বলবা যে হ্যাঁ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি আবৃতবীজিতে সব ধরনের সবই আছে, সব ঘটতেছে, সবকিছু উন্নত বৈশিষ্ট্য। অন্যদিকে নগ্নবীজিতে এটা ওটা এই জিনিসগুলো নেই। সো আমি এখান থেকে বলতে পারি আবৃতবীজি নগ্নবীজি থেকে উন্নত। ঠিক আছে, তাহলে এই যে তোমার একটা প্রশ্নের পুরো যেভাবেই আসুক, এবার যদি তোমাকে আবৃতবীজির বৈশিষ্ট্য বলে, তাহলে তুমি এখান থেকে ধরে ধরে ইজিলি বৈশিষ্ট্য লিখে দিতে পারবা, বৈশিষ্ট্য এখানেই লিখে দিতে পারবা। তোমাকে যদি নগ্নবীজির বৈশিষ্ট্য বলে, তাহলেও তুমি ইজিলি 8টা বৈশিষ্ট্য এখান থেকে লিখে দিতে পারবা। তাহলে দেখো এক ঢিলে আমরা কয়েকটা প্রশ্ন কভার করে দিলাম। হ্যাঁ, তাহলে তোমাদের এটা হয়ে গেছে, বলো মাস্টার বুক থেকে পড়লে হয়ে যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে সব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এটাও হয়ে গেল। ফাইন, তোমাদের এটাও কমপ্লিটেড। ঠিক আছে, এবার আমাদের আরেকটা সিকিউ এর ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সিকিউ এর জন্য দেখো আমরা এখন এই যে পুষ্প সংকেত এগুলাতে চলে যাব। তাহলে আমি এখানে কি বলতেছি দেখো, ধানের পুষ্প সংকেত। কি বলতেছি? ধানের পুষ্প সংকেত। তো ধানের পুষ্প সংকেত এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে যাবে, রাতারাতি আসলে কোনো কিছুই হয় না। তো পুষ্প সংকেত মানে কি, মানে ওর ভিতরে একটা ধানের ফুলে কি কি আছে সেটা একটা ফর্মুলার মাধ্যমে আমরা বুঝে যাব। আচ্ছা, তো ধানের পুষ্প সংকেতটা কি আমরা লিখে তারপরে ব্যাখ্যা করব। মপ মঞ্জুরি পত্র। তাহলে আমাদের সিস্টেমটা কি, প্রথমে আমরা যে কোনো পুষ্প সংকেতে মঞ্জুরি পত্র আছে কিনা সেটা লিখব, তারপরে উপমঞ্জুরি পত্র আছে কিনা, এবং ধানে মঞ্জুরি পত্র এবং উপমঞ্জুরি পত্র দুটোই আছে। এখন তোমাদের প্রশ্ন, ভাই মঞ্জুরি পত্র কি, আমরা বুঝি না, একটু পরে বুঝাই দিচ্ছি। তাহলে মপ উমপ, এরপরে কি লিখতে হয়, কি নিয়ে, এরপর লিখতে হবে যে এই ফুলটা এক প্রতিসম না বহু প্রতিসম। এক প্রতিসম মানে কি, একটা ফুলকে লম্বা অক্ষ বরাবর কাটলে দুইটা ভাগ পাওয়া যায়। বহু প্রতিসম মানে কি, একটা ফুলকে যখন তুমি অনেকগুলা অক্ষে ভাগ করতে পারবা, ভাগ করে অনেকগুলা সমান অংশ পাবা, তাহলে অনেকগুলা, তাহলে এটাকে বলা হয় বহু প্রতিসম। প্রতিসম মানে প্রতিটা অংশ সমান, বহু তার মানে অনেকগুলা যখন তুমি পাবা তখন এটা বহু প্রতিসম। তো ধানের ক্ষেত্রে আমরা দেখি ধান হচ্ছে এক প্রতিসম একটা ফুল। ধান কি এক প্রতিসম একটা ফুল। এরপরে আসে ও কেমন, ও লিঙ্গ, ও কি উভলিঙ্গ ফুল নাকি একলিঙ্গ ফুল। এখন দেখো যদি সে উভলিঙ্গ হয় তাহলে পুরুষ চিহ্ন, এই যে তীরের চিহ্নটা, এবং নিচে নারীদের এই চিহ্নটা আমরা দিব। উভলিঙ্গ তার মানে সে, এই যে দেখো এই দুইটা চিহ্ন আমরা দিয়ে বুঝাই যে এটা উভলিঙ্গ। ঠিক আছে, উভলিঙ্গ। আচ্ছা, মপ উমপ এটা এটা গেল। এরপরে কি লিখতে হয়, এরপরে লিখতে হয় পুষ্পপুট। পুষ্পপুট, ধানের ক্ষেত্রে পুষ্পপুট আছে। পুষ্পপুট মানে কি, যখন ফুলের বৃতি ওই যে নিচে সবুজ অংশ বৃতি এবং উপরের পাপড়ি যখন দুইটা মিশে যায়, দুইটাকে আলাদা করা যায় না, বৃতি এবং পাপড়ি দুইটাই মিশে যায়, একরকম হয়ে যায়, এই গঠনটাকে বলা হয় পুষ্পপুট। তো ধানের ক্ষেত্রে এটা হয়, পুষ্পপুটটা আছে। তো আমরা এটা দেখব যে ওর পুষ্পপুট আছে। কয়টা আছে? দুইটা। পুষ্পপুট কয়টা? পুষ্পপুট তার দুইটা। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপরে আসে কি
উপবৃতি, বৃতি। এখন ওর তো কিন্তু বৃতি, পাপড়ি এগুলো তো নাই। কেন? কারণ ওই যে দেখো পুষ্পপুট মানে কি, কি বললাম যে বৃতি আর পাপড়ি দুইটা মিশে এক হয়ে গেছে। সো এখানে বৃতি আর পাপড়ি মিলে এক হয়ে গেছে, এই জন্য পুষ্পপুট। কয়টা থাকে ওর? দুইটা। পুংকেশর মানে পুংস্তবক কয়টা? পুংস্তবক কয়টা? তিনটা, মানে তিনটা তিনটা করে ছয়টা। 3 + 3 দুই সারিতে থাকে। মানে ধরো এক সারিতে তিনটা আর এক সারিতে তিনটা, এভাবে করে দুই সারিতে ধরো এইভাবে আছে, এই সারিতে তিনটা, এই সারিতে তিনটা, এভাবে আছে। সো 3 3 কত? 6। এজন্য আমরা দুই সারিতে যেহেতু 3 + 3 লিখবো। কি লিখবো? 3 + 3 লিখবো। আচ্ছা, এরপরে কি? গ, গর্ভপত্র মানে গর্ভাশয়ের যে একক, মানে আমরা বলি যে এক একটা অংশ, এইরকম গর্ভপত্র কয়টা? তার একটা, বেশি নাই, একটা। ওকে, গর্ভপত্র। এবং এখানে গ এর নিচে একটা দাগ দিব। কেন? এটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে এটা হচ্ছে গর্ভাশয়টা অধিগর্ভ, অর্থাৎ গর্ভাশয়ের নিচ থেকে বাকি স্তবকগুলা তৈরি হয়, গর্ভাশয়টা সবার উপরে থাকে, গর্ভাশয়টা সবার উপরে থাকে। এটা দিয়ে আমরা এইটা বুঝাই। ঠিক আছে? এখন তাও তোমাদের এই জিনিসটা একটু প্যারা লাগতেছে, আমি একটু আরেকটু ক্লিয়ার করে দেই একটা ছবি আঁকার মাধ্যমে। আচ্ছা দেখো, ধরো এইটা হচ্ছে ওর ধানের কাণ্ড, হ্যাঁ, ফাঁপা কাণ্ড, আর এরকম। আচ্ছা ধরো এরকম, এটা আগুন হয়ে গেছে। আচ্ছা আমি এখানে এত কিছু না দিই, জাস্ট কাণ্ডটা দিই। এখন এই জায়গা থেকে কি হয় দেখো, ওর এইরকম একটা অংশ বের হইল, দেখো। এবার এই যে এর গোড়ায়, যেখান থেকে এই যে ফুলের দণ্ডটা বের হইল, এর গোড়ায় একটা পাতার মতো অংশ থাকে এরকম। এবার আসো, এই যে আমরা বলেছি না মপ, মঞ্জুরি পত্র, এই ধানের মঞ্জুরি পত্র জিনিসটা কি? ধরো কোন একটা পাতার গোড়া থেকে যদি কোন একটা ফুল তৈরি হয়, খেয়াল করো কি বলছি, কোন একটা পাতার উপরের থেকে যদি একটা ফুল তৈরি হয়, তাহলে এটাকে বলা হয় মঞ্জুরি পত্র। মঞ্জুরি পত্র মানে কি? মঞ্জুরি মানে কি? ফুলের মঞ্জুরি, আর পত্র মানে কি? পাতা। তার মানে কোন একটা পাতার উপরে ভিত্তি করে যখন আমার পাতার উপরের থেকে যখন আমার একটা ফুলের দণ্ড তৈরি হয়, তখন আমরা এইটাকে বলি মপ, মঞ্জুরি পত্র। এটাকে কি বলে? মঞ্জুরি পত্র। ঠিক আছে? আচ্ছা, আর উপমঞ্জুরি পত্র কি? এই মঞ্জুরি পত্রের ছোট ভার্সন, মানে মনে করে এটা তো গোড়ায় একদম, আবার এই দিক দিয়ে এই ধানের ক্ষেত্রে এইখানে আবার আরেকটা থাকে, এই জায়গায় আবার আরেকটা এরকম থাকে। তো এইটাকে বলা হয় উমপ, উপমঞ্জুরি পত্র, উমপ। ঠিক আছে? উপমঞ্জুরি পত্র। আচ্ছা, এরপরে আসো, এগুলো তো গেল পুষ্পপুট। এগুলো তো বহু প্রতিসম, মানে এক প্রতিসম, উভলিঙ্গ, এটা তো এখানে দেখানো যাবে না। পুষ্পপুট থাকে। তাহলে পুষ্পপুটটা কি? এই যে এরকম, আর ওর এই এই, ঠিক আছে, এটা পুষ্পপুট। ওকে, পুষ্পপুট। এরপরে কি? পুংস্তবক। পুং মানে পুংকেশর। পুংকেশর কয়টা? দেখো এই জায়গায় আমরা যদি বলি এই এরকম, এই, ঠিক আছে, এরকম করে এই পাশে তিনটা, ওই পাশে তিনটা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পুংকেশর। এগুলো কি? পুংস্তবক মানে পুংকেশর। এটা কি? পুষ্পপুট। এটা কি? পুষ্পপুট। ঠিক আছে, এটা হচ্ছে পুষ্পপুট। ওকে, এগুলো হচ্ছে পুংকেশর। আচ্ছা ফাইন। এবার আসো, এই দিক থেকে তোমার কি থাকে? ওর গর্ভাশয়। এই দিক থেকে এটা কি? এই যে ওর গর্ভাশয়। এই গর্ভাশয়ের এই দিক থেকে এইরকম, এটা একটু পালকের মতো। কিসের মতো? পালক থাকে, যে মুরগির পালক দেখছো এরকম, এই যে এরকম। এই, তাহলে এইটা হচ্ছে উপরের, এটা হচ্ছে গর্ভাশয়। ওকে, এটা কি? এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভপত্র। তো দেখো গর্ভাশয়টা একদম উপরে না, বাকি সবাই তার নিচে। এজন্য বলা হচ্ছে যে এটা অধিগর্ভ, মানে গর্ভাশয় যদি উপরে থাকে তাহলে এটাকে বলা হয় অধিগর্ভ।
ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখতে পারলাম, এখানে ডেসক্রিপশন আমরা যেটা লিখতে পারছি যে ভাইয়া ওর মঞ্জুরি পত্র আছে, মঞ্জুরি পত্র, ঠিক আছে। ওকে, মঞ্জুরি পত্র, মঞ্জুরি পত্রের এখানে আরেকটা ছোট ভার্সন, ওরই একটা ছোট ভাই উপমঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র আছে। আচ্ছা, ওর এটা দেখে কি বুঝলাম, এটা 1/100, এটা 1/100, রাইট। ফুলটাকে একবার একটা বরাবর, এক অক্ষ বরাবর কাটা যায়, দুইটা সমান অংশ পাবা। আচ্ছা, তারপরে কি বলছে, এটা কি, এটা দিয়ে বোঝাচ্ছে উভলিঙ্গ, তাই না? ওর মধ্যে পুরুষ এবং স্ত্রী দুইটাই আছে, দুই স্তবকই আছে। আমরা এটা ছবির মধ্যেও দেখতে পারলাম, পুরুষও আছে স্ত্রীও আছে। আচ্ছা ফাইন, এরপরে বললাম কি পুষ্পপুট কয়টা আছে, দুইটা। দেখছো পুষ্পপুট কয়টা, আমরা ছবির মধ্যে দেখলাম পুষ্পপুট দুইটা। তারপরে কি বলছে পুংকেশর, পুংকেশর কয়টা, এই যে পুংকেশর ছয়টা, দুই সারিতে। তাহলে কি বলছি, দুই সারিতে মোট কয়টা, ছয়টা, মানে এক সারিতে তিনটা, আরেক সারিতে তিনটা, তাহলে মোট কয়টা হলো, ছয়টা। অধিগর্ভ, ওর গর্ভাশয়ে গর্ভপত্র কয়টা, গর্ভপত্র একটা, মানে একটাই, মানে একটাই, এর বেশি আর কিছু নেই, একটাই, ওই যে আমরা ছবিতেও দেখলাম একটা। এবং এটা কি অধিগর্ভ, গর্ভাশয়টা কেমন, অধিগর্ভ, অর্থাৎ গর্ভাশয়টা উপরে আছে, গর্ভাশয়টা উপরে আছে। ওকে সবাই, ইজ ইট ক্লিয়ার? বলো আমাকে ভাইয়া, আমাকে একটু জানাও, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? গুড। ওকে, তাহলে আমরা এই যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। এবার তাহলে আমরা বলো, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে এখান থেকে জানাতে পারো। হ্যাঁ, আমি একদম ভেঙে ভেঙে পড়াই দিছি এটাকে, এখান থেকে আশা করি প্রবলেম হবে না। ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখন তোমরা তো একটা বুঝতে পারছো যে ধানের ফুলে, মানে ওই যে পোয়াসি গোত্র, আমরা যেটা, মানে ধান হচ্ছে বেসিক্যালি পোয়াসি গোত্রের, মানে পোয়াসি গোত্র কি একবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র, পোয়াসি, এবং ওরই একটা উদ্ভিদ হচ্ছে ধান। পোয়াসি গোত্রের একটা উদ্ভিদ কি, ধান। তো আমরা ধানের তোমার হচ্ছে পুষ্প সংকেত দেখলাম। এখন ধানের এই এইটার পুষ্প প্রতীক, প্রতীক জিনিসটা কি, প্রতীক জিনিসটা হচ্ছে যে এটা একটা ছবির মাধ্যমে তুমি বুঝে দিবা। একটু আগে যেমন আমরা একটা সংকেতের মাধ্যমে পুরো ধানের আইডিয়া পেয়ে গেছি, তাই না? আমরা একটা সংকেতের মাধ্যমে এই যে ধানের এখান থেকে কি কি হয় সেটার পুরোটার আইডিয়া পেয়ে গেছি। এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব হচ্ছে এইটা একটা ছবির মাধ্যমে ওর পুরাটা পুষ্প প্রতীক, ডায়াগ্রাম আমরা বলি, এটার মাধ্যমে। তো আমরা দেখি পুষ্প প্রতীকে কি, এটাও আসে আমাদের, ভেরি ইম্পর্টেন্ট, 4 স্টার দিয়ে রাখো। অনেক আসে প্রশ্নটা যে পোয়াসি ধানের পুষ্প প্রতীক। তো কি করবা পুষ্প প্রতীকের সময়, দেখো আমরা কি বলেছি একটু আগে, ধানের দুইটা মঞ্জুরি, মানে একটা মঞ্জুরি পত্র, একটা উপমঞ্জুরি পত্র, রাইট? আচ্ছা, তো প্রথমে আমরা এরকম উপর দিক দিয়ে এরকম একটা ছাতার মতো জিনিস দিব, এইভাবে দাও। আচ্ছা, তারপরে নিচের দিকটা একটু লম্বা হবে, বড় হবে। ওকে, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এখন তারপরে কি, এটা কি আসলে, এগুলো যে দিলেন ভাই, এগুলো কি, ওই যে তখন আমরা দেখেছিলাম না, এই যে এটা দিয়ে আমরা এটা বুঝাচ্ছি, এই যে একটা মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, এই ব্যাপারটা। এই নিচের অংশটাকে, এটাকে বলা হয়, যেটা মঞ্জুরি পত্র সেটাকে বলা হয় লেমা, মানে যেটা নিচে থাকে এটাকে কি বলে, লেমা। আর উপরের অংশটাকে কি বলে, প্যালিয়া। উপরের অংশটাকে আমরা বলে থাকি প্যালিয়া। অর্থাৎ যেটা বলতেছি একটু আগে, যেটাকে আমরা মঞ্জুরি পত্র বললাম না, এটাকেই আরেকটা নাম দিছে, একটা স্পেশাল নাম দিছে, লেমা বলে এটাকে। হ্যাঁ, লেমা, এটা হচ্ছে ওই মঞ্জুরি পত্র, আর এটা হচ্ছে উপমঞ্জুরি পত্রটা, হ্যাঁ, এটা হচ্ছে প্যালিয়া বলা হয়। আচ্ছা, এদের মাঝখানে তো ফুলের বাকি সব অংশগুলা। তো এরপরে কি বলছে দেখো, এখন পুষ্পপুট, তাই না? এখন আমরা পুষ্পপুটটা এখানে আঁকবো। দেখো পুষ্পপুট এইভাবে দুইটা, দুই পাশে দেখাই দিব পুষ্পপুট, এরকম পুষ্পপুট, ঠিক আছে? এটা হচ্ছে পুষ্পপুট। তাহলে এটা হয়ে গেল, দেখো আরেকটা পয়েন্ট, পুষ্পপুট, ঠিক আছে, পুষ্পপুট। এরপরে আসো, কি বলছে এখানে, ওর একটা গর্ভাশয়, এটা কি, এখানে ওর একটা গর্ভাশয়। ওকে, তাহলে এটা কি, গর্ভপত্র, মানে ওই যে ওর স্ত্রী স্তবকের প্রতিটা সদস্যকে আমরা কি বলি, গর্ভপত্র।
তাহলে এই যে গর্ভপত্র মাঝখানে একটাই, গর্ভপত্র কয়টা ছিল? একটা ছিল, আমরা একটা দেখায় দিলাম। আচ্ছা, এবার ওর চারপাশে কি ছিল? যে আমরা পড়লাম না, আমরা পড়েছি কি বলতো, আমরা পড়েছি যে পুংকেশর কয়টা? তিনটা তিনটা করে 6টা, তাই না? 2 সারিতে। তাহলে এই যে দেখো পুংকেশর আমরা এইভাবে দেই, এই যে এইভাবে করে পুংকেশর গুলাকে আঁকবা। এই এই ঠিক আছে, আবার এই এরকম। এগুলো কি? এগুলো হচ্ছে পুংকেশর। ওকে, তাহলে তিনটা তিনটা করে 6টা না, আমরা বলেছি একটু আগে। তাহলে কয়টা? 6টা। এগুলাকে আমরা বলি পুংকেশর। ঠিক আছে, তাহলে 3 3 করে 6টা এইভাবে, মাঝখানে গর্ভপত্র, দুই পাশে আমরা দেখালাম এই যে লেমা প্যালিয়া, মানে এগুলো হচ্ছে ওর একটা মঞ্জুরি পত্র, এটা উপর উপমঞ্জুরি পত্র, আর এই যে এইদিকে নিচে মাঝখানে দেখাই দিলাম পুষ্পপুট। ওই যে আমরা দেখেছিলাম 2টা পুষ্পপুট থাকে, তো আমি 2টা পুষ্পপুট দেখাই দিলাম। দ্যাটস ইট। এই জিনিসটা যদি আঁকতে পারো তুমি ভাইয়া, গ নাম্বারে 3-এ 3 পেতে বাধ্য। এটা হচ্ছে অঙ্কের মতো, এই চ্যাপ্টারের এই জিনিসগুলো হচ্ছে অঙ্কের মতো। মানে তুমি যদি পারো তাহলে এখানে ছক্কা, না হলে আর কি ফাঁকা। ঠিক আছে, তো এগুলো তোমাকে পারতে হবে। এবার আসো এদের পরে এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই যে যখন তুমি আঁকবা, আঁকাকি শেষ করবা, সিস্টেমটা কি? আঁকাকি শেষ করার পরে তুমি একদম কেন্দ্র বরাবর একটা এরকম গোল দিয়ে দিবা। এটা বোঝাচ্ছে মাতৃ অক্ষ। তার মানে আমি এই অক্ষ বরাবর জিনিসটাকে এক্সপ্লেইন করলাম, যে এইটা বরাবর আমি পুরো জিনিসটাকে মানে তোমার কি বলে ডায়াগ্রামটাকে বুঝাচ্ছি। সো এইটা হচ্ছে তার মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ বরাবর আমি ডান বাম করে পুরো জিনিসটাকে আঁকলাম। তো এই জিনিসটা কি? এটা হচ্ছে এভাবে দেখাই দিবা মাতৃ অক্ষ। যে এইটার উপরে এটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করছি, মাতৃ অক্ষটা দেখাইতে হবে। এটা লাস্টে উপরে এরকম একটা ইয়ে দিয়ে দিবা। আচ্ছা, প্যালিয়া ও লেমার কোনো কাজ না, এরা হচ্ছে জাস্ট কি বলে এটাকে, গ্লুমের মতো, ঢাকনার মতো এরকম কাজ করে। মানে দুই পাশ থেকে এরকম পাতার মতো আর কি এগুলো থাকে, এগুলাকে এই পাতার মতো গঠন। তো এই পাতারগুলোর উপরে ভিত্তি করে ধানের ফুলটা তৈরি হয়েছে। তো ওইভাবে করে আর কি ধানের পুষ্প প্রতীক। তো তোমাকে যখন আসবে ভাইয়া, তোমাকেই ধানের পুষ্প প্রতীক আসবে, এবং এইটাই তোমাকে একদম জাস্ট এইটুকু যদি একে প্র্যাকটিস করে দিয়ে আসতে পারো, ফুল নাম্বার পেতে এখানে বাধ্য। একটা নাম্বারও তোমাকে কাটবে না, একটা নাম্বারও কাটবে না। ঠিক আছে, একটা নাম্বারও কাটবে না। আমি মনে করি মানে তোমার নগ্নবীজি আবৃতবীজি থেকে অ্যান্সার করা সবচেয়ে সোজা হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি থেকে অ্যান্সার করা। এটা আমি মনে করি, এখন বাকিটা তোমাদের ব্যাপার। এটা আমি মনে করি একদম ইজি। কারণ আমি বারবার বলতেছি, পোয়াসি এই যে কয়েকটা পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, বৈশিষ্ট্য, এই পোয়াসি মালভেসি এইটা থেকেই বারবার সৃজনশীল। সো এত বড় চ্যাপ্টার তোমার মনে হতে পারে অনেক কিছু, অনেক বড় কিছু, কিন্তু আলটিমেটলি সৃজনশীল কিন্তু কয়েকটা জায়গা থেকে আসবে। সো তুমি এটা একটু ভালো করে যদি ভাইয়ারা দেখে নিতে পারো, ভালো হবে। ঠিক আছে, ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে। ওকে, তারপরে এবার আসো পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য। এবার আমরা ওর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বৈশিষ্ট্য এগুলো নিয়ে। এবং তোমাদেরকে এটা বলে রাখি, ওর এই বৈশিষ্ট্য থেকে এটা হচ্ছে আমাদের 5 স্টার। এটা কি 5 স্টার, ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা থেকে প্রশ্ন আসবেই। হ্যাঁ, আচ্ছা দেখে পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য ম্যাক্সিমাম বোর্ডে এই সামনের এইচএসসি তো আসবে। কাণ্ড সাধারণত কেমন হবে? নলাকার ও ফাঁপা। তাহলে এটা বৈশিষ্ট্য নাম্বার 1। তাহলে আমরা দেখবো ধানের কাণ্ডটা, দেখছো আমরা চাপ দিলে ধানটা দেখবা একটু ফেটে যায়, মানে ভিতরের দিকে ডেবে যায়। তাহলে আমরা যেটা দেখি যে ধানের কাণ্ডগুলা এরকম কি হয়? ফাঁপা এবং নলাকার, একটু নলের মতো লম্বা এবং ফাঁপা হবে। রাইট, নলের মতো লম্বা এবং ফাঁপা হবে। এরপরে আসো পাতা লিগিউল বিশিষ্ট। পাতাগুলো কেমন? লিগিউল। তো ওর এখানে দেখবা এরকম ধারালো, এই যে এইরকম এইখান থেকে মনে করো এইভাবে একটা পাতা থাকে। ঠিক আছে, এরকম ধরো একটা পাতা। তো এই যে পাতাগুলা লিগিউল থাকে, এরকম একটা ধারালো অংশ, এটার সাথে দেখবা পাতাটা, এগুলোকে বলে লিগিউল। মানে এটার সাথে পাতাটা, ঘাসের ক্ষেত্রেও দেখবা এরকম আছে, এটার সাথে এরকম একটা যুক্ত হয়ে থাকে পাতাটা। তো এগুলোকে বলে লিগিউল। ঠিক আছে, লিগিউল, এই যে এইভাবে যুক্ত হয়ে আছে, এটাকে বলে লিগিউল। তো এটা বলছে পাতা লিগিউল বিশিষ্ট। হ্যাঁ, লিগিউল বিশিষ্ট। আচ্ছা, এরপরে আসো
পুষ্পবিন্যাস স্পাইকলেট। কি বলছে? পুষ্পবিন্যাস স্পাইকলেট। ওকে, পুষ্পবিন্যাস স্পাইকলেট এই কথাটা বলছে। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে আরেকটা জিনিস জানলাম, পুষ্পবিন্যাস স্পাইকলেট, অর্থাৎ ওর পুষ্পবিন্যাসে আমরা এরকম কি দেখছি, দেখো গ্লুম থাকে, এই যে এরকম, ধরো দুই পাশে গ্লুম, মাঝখানে এরকম ফুল, ব্যাপারটা এরকম, লেমা প্যালিয়া, মাঝখানে ফুল। তাহলে এটা কি? স্পাইকলেট থাকে পোয়াসি গোত্র। পোয়াসি গোত্রের বৈশিষ্ট্য আমরা কি পাচ্ছি? স্পাইকলেট পাচ্ছি। ওকে, স্পাইকলেট পুষ্পবিন্যাস, অর্থাৎ দুই পাশে এরকম গ্লুম, মাঝখানে ফুলের অংশটা থাকে। এরপরে দেখো কি বলছে, পরাগধানী সর্বমুখ। 4 নম্বর পয়েন্ট, পরাগধানীটা কেমন? সর্বমুখ। আমরা একটু আগে দেখছিলাম যে ওর পরাগধানীটা তুমি যদি এইভাবে দেখো, হ্যাঁ, ওর পরাগধানী এইভাবে আসে, হ্যাঁ, এইভাবে এসে এই যে মানে এরকম, তো এটা এমন থাকে যে এটা সব দিকে এরকম রোটেট করতে পারবে, মানে এটা সব দিকে এরকম ঘুরতে পারবে। পরাগধানীটা এই যে উপরে পরাগধানীটা এরকম সব দিকে, এজন্য এটাকে বলা হয় সর্বমুখ। সব দিকে মুখ করে ঘুরতে পারে, সব দিকে মুখ করে ও ঘুরতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসো 5 নাম্বার কি বলছে দেখো। এগুলা কিন্তু বৈশিষ্ট্যগুলাই কিন্তু তোমাকে আসবে, এগুলা কিন্তু লিখতে হবে, লিখে একটু যদি ছবি আঁকতে পারো আরো ভালো। গর্ভমুণ্ড পালকের ন্যায়, এই যে একটু আগে আমরা পড়েছিলাম ওর গর্ভমুণ্ডটা কেমন, ওর গর্ভমুণ্ড পালকের মতো। গর্ভমুণ্ড, গর্ভাশয়ের এই যে দেখো, ধরো এটা ওর গর্ভাশয়ের অংশ, হ্যাঁ, গর্ভাশয়, এই গর্ভাশয়ের উপরের যে গর্ভমুণ্ডর জায়গাটা, এই গর্ভমুণ্ডর জায়গাটা কেমন, এইখান থেকে এই জায়গাটা দেখো, এই যে এরকম থাকে, হ্যাঁ, ওর এই গর্ভমুণ্ডর জায়গাটা কেমন, এখান থেকে এটা এটা তো গর্ভাশয়, এটা গর্ভাশয়, গর্ভাশয়, এটার উপরের দিকে এই যে গর্ভমুণ্ডের এই জায়গাটা কেমন দেখো, পালক, পালক দেখছো না, এই যে মুরগির পালক এরকম পালকের মতো, এই যে দেখো, এটা হচ্ছে বলছে পালকের ন্যায়। আচ্ছা, ঠিক আছে, ওর গর্ভাশয়টা কেমন, পালকের মতো, গর্ভমুণ্ডটা। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট, ওর গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে ফাইন, গর্ভাশয় 1 প্রকোষ্ঠ। দেখো ওর গর্ভাশয়টা পুরোটা একটা প্রকোষ্ঠ, ভিতরে কোনো ভাগ বাটোয়ারা কিছু নাই, তার মানে একটাই প্রকোষ্ঠ আছে ওর গর্ভাশয়ে, কোনো মাল্টিপল সেগমেন্ট নেই। ওকে, আচ্ছা, তারপরে আসো 7 নম্বর পয়েন্ট আমাকে কি বলছে, ওর অমরা বিন্যাস কেমন হয়। এখন এই যে পোয়াসি গোত্র, ওদের বৈশিষ্ট্যের, ওদের অমরা বিন্যাস মূলীয়। অমরা বিন্যাস মানে কি, যেখান থেকে অমরাটা, এই যে অমরা, এই অমরা থেকে কি হয় নরমালি জানো, অমরা থেকে ডিম্বক হয়। অমরার একটা টিস্যু, যেই টিস্যু থেকে আমার ডিম্বক সৃষ্টি হয় এবং ওই ডিম্বক থেকে আমার ডিম্বাণু সৃষ্টি হয়। ঠিক আছে, এটা এটা হচ্ছে মেইন ব্যাপার। অমরা একটা টিস্যু। এখন এই অমরাটা কোন দিকে থাকে, ওর গর্ভাশয়ের গোড়ার দিকে থাকে, এজন্য বলছে ওরটা কেমন, অমরা বিন্যাস মূলীয়, অর্থাৎ ওর গর্ভাশয়ের, ধরো এটা যদি ওর গর্ভাশয়ের হয়, এই গর্ভাশয়ের মূলের দিকে এই দিকে অমরাটা থাকবে। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট দেখো, 8টা পয়েন্ট আমরা লিখে ফেলতেছি, আমরা 8টা পয়েন্ট আমরা আলোচনা করতেছি, তার মানে এগুলাই কিন্তু আমাদেরকে লিখতে হবে। কি বলছে, ফল ক্যারিওপসিস। তাহলে ওর ফলটা কেমন, ওর ফল ভাইয়া আমাকে যদি বলে ক্যারিওপসিস, ক্যারিওপসিস মানে কি বলতো, এই যে ক্যারিওপসিস আমি যে বলতেছি, ক্যারিওপসিস মানে কি, ক্যারিওপসিস মানে হচ্ছে যে ওর ফলটা এভাবে দেখো এইরকম থাকবে, ওর ফলটা কি এই যে এই এটা। এখন এই যে ধানের ক্ষেত্রে আমরা দেখি যে ওদের যে বীজের আবরণ, এই বীজের আবরণ আর এই যে ধরো ফলের আবরণ, দুইটা কি থাকবে, সংলগ্ন থাকবে। দুইটা কি থাকবে বলো, সংলগ্ন থাকবে। তাহলে এই যে ফলের আবরণ আর বীজের আবরণ দুটোই সংযুক্ত থাকে, এই জিনিসটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ক্যারিওপসিস। এই ধরনের ফলকে ক্যারিওপসিস। সো ধানের ক্ষেত্রে এটা দেখা যায়, দেখবা ধানের যে ভিতরে যে চাল থাকে, চালের সাথে কিন্তু ধানের যে আবরণটা সেটা একদম লাগানো থাকে, তার মানে ওর বীজের আবরণ আর ফলের আবরণ সংযুক্ত থাকে। বীজের আবরণ ফলের আবরণ কি থাকে, সংযুক্ত থাকে, রাইট। এই আগে দেখো এদিকে, রাইট, এটা ইজি। তাহলে আমরা বুঝলাম যে ফলটা হচ্ছে ক্যারিওপসিস ধরনের। ফলটা কেমন, ক্যারিওপসিস ধরনের। ওকে ফাইন, তাহলে আমরা বৈশিষ্ট্যটা কমপ্লিট করে ফেললাম, রাইট। আমাদের বৈশিষ্ট্য কিন্তু আমাদের হয়ে গেছে, বৈশিষ্ট্য হয়ে গেছে না বলো, হ্যাঁ বৈশিষ্ট্য হয়ে গেছে।
এইগুলাই তোমাদের আসবে, তখন তুমি বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখবা, পারলে একটু ছবি আঁকবা, ভাইয়া যেমন একটু এঁকে দিছি তুমি একটু ছবিটা আঁকবা। আমি বলবো এখানে তোমার কেউ একটা এগুলাতে একটা নাম্বার কেউ কাটবে না। এই জন্য বায়োলজিতে সব যে খালি ভাইয়া মানে ওই কি বলে রচনার মতো খালি উদয় লিখবা তাই না, মানে তোমাকে যদি পয়েন্ট টু পয়েন্টে লিখতে পারো, তুমি যদি পয়েন্ট যেভাবে ভাইয়া পড়াচ্ছি যে এইভাবে এই পয়েন্টগুলো একটু সুন্দর করে লিখবা, তাহলেই কিন্তু তোমার হয়ে যায়। ওকে, এখন এই যে পোয়াসির অর্থনৈতিক গুরুত্ব, হ্যাঁ, গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব, এইটা আমাদের বেশি বেশি সিকিউতে আসে। স্পেশালি ঘ নাম্বারে আমরা দেখলাম কি দেখছো যে ওর গুরুত্ব, একটা পোয়াসি গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো সাথে ওর গুরুত্ব। সো গুরুত্বটা অনেকবার আসছে এবং বারবার তোমাকে এই পোয়াসি গোত্র এবং মালভেসি গোত্র এই দুইটা গোত্রের তুলনা করতে বলছে। ঠিক আছে, দুইটা গোত্রের তুলনা করতে বলছে। আচ্ছা, আগে আমরা পোয়াসি গোত্রের উদ্ভিদগুলো দেখব উদ্ভিদের সাথে, তারপরে তাদের কি কোথায় কোনটার ব্যবহার কি সে লাগে এগুলো আমরা পয়েন্ট ছোট করে পয়েন্ট করে আমি লিখে দিব, যেন এগুলো পড়লেই তোমার মোটামুটি তুমি সবই লিখতে পারো, এর বাইরে তোমার কিছুই লাগবে না। আচ্ছা, তো আমি আসি এখানে। দেখো প্রথমে বাঁশ, ব্যাম্বুসা ব্যাম্বোস, কি লিখি আমরা ব্যাম্বুসা ব্যাম্বোস। আচ্ছা, বাঁশের গুরুত্বটা কোথায়? অর্থনৈতিক। বাঁশ দিয়ে আমরা কি করি দেখবা গ্রামে বিভিন্ন বাসা, মানে টিনের ঘর বা ওই যে হ্যাঁ এইসব মাটির ঘরের ওইখানে বাঁশ ব্যবহার করে, তার মানে আমি গৃহসজ্জায় আমরা লাগে। আবার অনেক আসবাবপত্রে আমার বাঁশের প্রয়োজন হয়, বাঁশ দিয়ে বিভিন্ন গ্রামে অনেক বেশি ব্যবহৃত হয় বাঁশের বিভিন্ন আইটেম, তাই না? আসবাবপত্র, বিভিন্ন সরঞ্জাম, একটা বেড়া দিবা বাঁশের বেড়া, বাঁশ দিয়ে বেড়া দেয়, দেখছো না? তারপরে তুমি একটা ধরো ধান খেতে কিছু একটা করবা, একটা যে কি বলে এটাকে মাচা বলে মনে হয় অনেক জায়গায়, যে একটু উঁচু করে যেখানে ধরো ওই যে কুমড়া না লাউ ঝুলে থাকে মাচা বলে, ওগুলাতেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাঁশ ব্যবহার করা হয়। তো এইটা একটা। আবার বাঁশের এই যে অংশগুলা তোমার কাগজ তৈরিতেও ভূমিকা রাখে। সো আমরা বুঝলাম যে ওর অর্থনীতিতে বাঁশের এই অবদানগুলো আছে এবং বাঁশ কিন্তু লাগে বিভিন্ন জায়গায়, যে কোনো অনুষ্ঠানেও কিন্তু আমার বাঁশের প্রয়োজন। আর আমাদের সারা জীবন জুড়েই তো বাঁশের একটা অপরিসীম গুরুত্ব আছে, তাই না? সারা জীবন ধরে আমরা বাঁশই তো খাই। তুমি কি বলো, তুমি জীবনে চাল ডাল বেশি খাইছো না বাঁশ জীবনে বেশি খাইছো? কমেন্ট করো তো, বলো তোমরাই বলো, জীবনে চাল ডাল বেশি খাইছো না বাঁশ বেশি খাইছো? হ্যাঁ, যার জীবনে বাঁশ খাওয়ার পরিমাণ কম সে জীবনে সাকসেসফুল, তাই না? সে জীবনে সাকসেসফুল, তার ব্যাপার। ওকে, আচ্ছা, তো যাই হোক, এখন আসো তারপরে কি বলতেছি। এখন আমরা বলবো আচ্ছা ধানের, এবার আসো ধানের গুরুত্ব। ধান থেকে আমরা কি বানাই বলো তো? আচ্ছা, চিরা খাও না? চিরা, হ্যাঁ, চিরা দিয়ে দই দিয়ে একটু গুড় দিয়ে, না এরকম, হ্যাঁ এমনিই তো খায় চিরা, দই দিয়ে দই চিরা। মুড়ি, ইফতারি আইটেমে মুড়ি তো একটা কমন জিনিস থাকে, মুড়ি। চাল, তাই না? চাল, এগুলো কি সব তো ধান থেকেই আসে না? ধান থেকে আসে। আচ্ছা, ধান থেকে আর কি? ধানের যে কুড়া থাকে জানো, কুড়া, হ্যাঁ, ধানের ওই যে কুড়া থাকে, তো কুড়ার ওইখান থেকে তোমার আমরা ওই যে গবাদি পশুর খাবার এগুলো ব্যবহার করতে পারি। তো এখানে আমাদের এগুলা থেকে বিভিন্ন সময় ভোজ্য তেলও বানানো যায়, ভোজ্য তেল প্লাস মুরগির খাবার। মুরগি দেখবা এগুলো অনেক খায়, হ্যাঁ, মুরগির খাদ্য, এগুলা দিয়ে মুরগির খাদ্য তৈরি করা যায়, ওই যে পোল্ট্রি ফার্মে ব্যবহার করে। আচ্ছা, এবার আসো ইক্ষু। ধানের বৈজ্ঞানিক নামটা কি জানো? অরাইজা স্যাটিভা, অরাইজা স্যাটিভা। ইক্ষুর বৈজ্ঞানিক নাম জানো? স্যাকারাম। আমি একটু লিখে দেই, প্র্যাকটিস করাই দেই। স্যাকারাম অফিসিনেরাম, স্যাকারাম অফিসিনেরাম, স্যাকারাম অফিসিনেরাম। আচ্ছা, তো এটার ইক্ষু থেকে আমরা কি বানাই? হ্যাঁ, ইক্ষু থেকে আমরা চিনি, তারপরে গুড়, তারপরে হচ্ছে ইক্ষু থেকে অ্যালকোহল বানানো হয়, জানো? ইক্ষুর চিনি ওগুলা থেকে অ্যালকোহল বানানো হয়, বিভিন্ন মদ, অ্যালকোহল, স্পিরিট এগুলা বানানো হয়। ওকে, তারপরে তোমার হচ্ছে পার্টেক্স, আখের ছোবরা থেকে পার্টেক্স,
এর এগুলো বানানো হয়, পার্টেক্স তৈরি। তো এইটা আমরা হচ্ছে এগুলা অর্থনৈতিক গুরুত্বতে লিখবো যে ইক্ষু থেকে আমরা কি কি পাই, ইক্ষু থেকে আমরা এই জিনিসগুলা পেয়ে থাকি, রাইট? এগুলো লিখলেই হচ্ছে আমাদের। ওকে, তো আমরা অর্থনৈতিক গুরুত্ব তাহলে বাঁশ গেল, ধান গেল, ইক্ষু গেল, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং তাদের অবদানটা আমরা এখানে জানলাম, তাই না? আচ্ছা, এবার আসো গম। গম, ঠিক আছে, তো গমে কি বলে? গম, ভুট্টা, গম থেকে আমরা কি বানাই বলতে পারবা? গম থেকে আমরা কি বানাই বলো? স্লাইড এই ক্লাসের ক্যাপশনে পাবা এবং ইউটিউব লিংকের নিচে কমেন্টে পাবা, ঠিক আছে, এই ক্লাসের স্লাইড। আচ্ছা, গম থেকে আমরা সহজ কথা ভাই আটা পাই, ময়দা পাই, সুজি পাই, তাই না? এগুলোই তো আটা, ময়দা, সুজি। এখন তুমি যখন আটা ময়দা পাবা, তার মানে এগুলো থেকে তুমি কি পাবা? রুটি, পাউরুটি, তাই না? এই যে এই জিনিসগুলো দিয়ে আমাদের পেট চলে, তাই না? কত ইন্ডাস্ট্রি হয়ে গেল এই আটা ময়দা দিয়েই, তাই না? পাউরুটি বানায়, বেকারি আইটেম এগুলো বানানো হয়। তো যত বেকারি আইটেম, তুমি তো গম লাগবেই, গম লাগবে না? গম লাগে। আচ্ছা, গমের বৈজ্ঞানিক নামটা কেউ লিখো তো। হ্যাঁ, গমের বৈজ্ঞানিক নামটা কেউ লিখো দেখি, কে পারো? আচ্ছা, ভুট্টা। এবার আসো, ভুট্টা কি? ভুট্টা থেকে কি কি পাওয়া যায়? ভুট্টা থেকে আমরা পপকর্ন, হ্যাঁ পপকর্ন, পপকর্ন খেতে খেতে আমরা মুভি দেখি অনেক সময়, পপকর্ন, তাই না? খই, তারপরে কি কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স খাইছো না? কর্নফ্লেক্স অনেকেই খায়, দুধ দিয়ে কর্নফ্লেক্স খেয়ে ফেলে, ঠিক আছে? এই যে কর্নফ্লেক্স, তাহলে এগুলো কোথা থেকে? ভুট্টা থেকে আসে। এগুলো কোথা থেকে? ভুট্টা থেকে আসে, তাই না? আচ্ছা, এরপরে সব বার্লি। আচ্ছা, ভুট্টার বৈজ্ঞানিক নাম কি? জি মেইজ। জি মেইজ, এটা হচ্ছে ভুট্টার বৈজ্ঞানিক নাম। এই গমের বৈজ্ঞানিক নাম কেউ পারো নাই? হ্যাঁ, গুড, ট্রিটিকাম এস্টিভাম, ভেরি গুড। এই যে একজন পারছে, ও তো ব্রিলিয়ান্ট, গুড। ট্রিটিকাম এস্টিভাম। আচ্ছা, এরপরে আসো বার্লি। কি বলছে? বার্লি, হ্যাঁ, হর্ডিয়াম ভুলগারি। আচ্ছা, বার্লি, বার্লি থেকে আমরা কি পাই? বার্লি থেকে আমরা হরলিক্স তৈরি করি। ওই যে ছোটবেলায় খাইছে না, টলার, স্ট্রঙ্গার, শার্পার, এই যে হরলিক্স প্লাস এই যে আমরা খাইতাম কমপ্ল্যান, কমপ্ল্যান, এগুলা হরলিক্স প্লাস কমপ্ল্যান। দুর্বাঘাস, দুর্বাঘাস এটার আসলে মূলত ওষুধি, ওষুধি কাজে, বিভিন্ন ওষুধি কাজে এটা দুর্বাঘাস দেওয়া হয়, ব্যবহার হয়, ঠিক আছে? এটা একটা ওষুধি কাজে আমরা ব্যবহার করি, ওষুধি পারপাজে, বিভিন্ন অন্য কোনো পারপাজ নাই দুর্বাঘাসে। তো এগুলো দেখো, আমরা যাই বুঝলাম, দেখো তুমি যত অর্থনৈতিক দিক থেকে এখানেই বোঝা যাচ্ছে পোয়াসি গোত্রের উদ্ভিদগুলা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখো ভাত, ভাত, চাল, ডাল, এরপরে মানে চাল একই জিনিস, গম মানে আটা, রুটি মানে আটা থেকে যে রুটি, তারপরে ময়দা, এই যে সুজি, ভুট্টার থেকে যে আমরা কত রকমের ফসলাদি পাচ্ছি আমরা, বার্লি, ঠিক আছে, এই যে হরলিক্স, কমপ্লেন, এগুলো পাচ্ছি, বাঁশ, বাঁশের বিভিন্ন ফার্নিচার আমরা করতেছি, চিনি, চিনি একটা ভেরি ইম্পর্টেন্ট আইটেম, তাই না? বিভিন্ন কত প্রোডাক্টে আমার চিনি লাগতেছে, সো চিনি আসতেছে কোথা থেকে? ইক্ষু থেকে, সেটাও ইম্পর্টেন্ট। অ্যালকোহল, বিশাল বড় ইন্ডাস্ট্রি, সো এই অ্যালকোহলেও কিন্তু এর অবদান আছে। তার মানে পোয়াসি গোত্র থেকে আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু পোয়াসি গোত্র, এখানেই আমরা বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ব্যাপার। সো এগুলো যখন তুমি লিখতে পারবা তখনই বুঝে যাবে যে তুমি কম্প্যারিজন করলেই বুঝবা যে আরে আসলেই তো পোয়াসি গোত্র অনেক অনেক ইম্পর্টেন্ট, রাইট? আচ্ছা, কি কমেন্ট করতেছো তোমরা? ওকে, দেখো এবার তাহলে আমাকে বলো, পোয়াসি গোত্র ক্লিয়ার, তাহলে আমাদের 1 ঘন্টা শেষ। এবার আমরা খালি মালবেসি গোত্রটা পড়বো, শেষ। মালবেসি গোত্র পড়লে শেষ। তার মানে দেখো একটা ক্লাসে কত সুন্দর করে তুমি চাইলেই পুরো সিকিউ, পুরা যত সিকিউ লাগবে হয়ে যাবে, হয়ে যাবে। এইখান থেকে আমি তোমাদের আজকে এখানে বলে দিলাম, এই ক্লাসটা তোমরা করবা, ফ্রেন্ডদেরও নিয়ে করো, করার পরে তোমরাই বলবা যে ভাইয়া এই চ্যাপ্টার থেকেই আমি আসলে সিকিউ পাইছি। কলেজেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা এগুলা থেকেই ঘুরে ফিরে ভাইয়া গ ঘ দেখি সবই এগুলা, সবই এগুলা, আপনি যাই দেন এগুলাই, তাই না? আবার বুঝিয়ে দিলে ভালো হয়। এখন আবার তোমার এটা পড়াবো,
তুমি আবার ক্লাসটা করবা, ক্লাস করলেই বুঝবা ভাইয়া অনেক ধীরে ধীরে সবগুলো পয়েন্ট বুঝাইছে। সো এটা নিয়ে তোমাদের এত টেনশন করার কিছু নাই যে ভাইয়া বুঝি নাই বা বুঝবো কি লিখছেন কিছু বুঝি না। তুমি যদি আরেকবার ক্লাসটা দেখো, ইউটিউবে থাকবে হৃদয় ভাইয়ের চ্যানেলে, সেখানে গেলেই তুমি আবার ক্লাসটা রাতের মধ্যেই আপলোড হয়ে যাবে, তখন তুমি একটু দেখলেই বুঝে যাবা। ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা আমি ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যেই আপলোড হয়ে যাবে। এবার আসো মালভেসি গোত্রের পুষ্প সংকেত, অর্থাৎ আমরা এখানে জানবো মালভেসি গোত্র তো না জবা, জবার পুষ্প সংকেত, কারণ মালভেসি গোত্রের ইম্পর্টেন্ট উদ্ভিদ হচ্ছে জবা। আচ্ছা, তো আসি আমরা জবায়। জবায় কি বলছে জানো? জবায় না কোনো মঞ্জুরি পত্র উপমঞ্জুরি পত্র নাই, নাই। জবা একটা, দেখো আমি যদি এখান থেকে আসি, জবা একটা বহু প্রতিসম পুষ্প। মানে কি, জবাকে তুমি এরকম এরকম অনেকগুলো অক্ষ বরাবর ভাগ করে সমান অংশ পাবা। জবাকে আমরা অনেকগুলো অক্ষ বরাবর ভেঙে আমরা অনেকগুলো সমান অংশ পাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা বহু প্রতিসম। এটা কি? বহু প্রতিসম। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে বলছে এইখানে এটা দেখো, এটা কি? উভলিঙ্গ। জবা বহু প্রতিসম এবং একই সাথে সে কি? উভলিঙ্গ। তাহলে আমরা আরেকটা পয়েন্ট এখানে বুঝে গেলাম, জবা কি? তাহলে দেখো এখানে বহু প্রতিসম, বহু প্রতিসম, এগুলো একটু ব্যাখ্যাটা লিখবা, এটা কিন্তু আসে, এই পুষ্প সংকেত কিন্তু তোমাদের আসে, প্রায়ই আসে এটা। বহু প্রতিসম, তারপরে কি বললাম? উভলিঙ্গ, রাইট? পুরুষ স্তবক এবং স্ত্রী স্তবক দুইটাই। আচ্ছা, ওকে। এরপরে আসো উপবৃতি, মানে বৃতির নিচে। বৃতি কোনটা? একটা ফুলের, ধরো এটা একটা ফুলের, হ্যাঁ একটা ফুলের এই যে নিচে এরকম বৃতি বৃতি এরকম থাকে, হ্যাঁ বৃতির অংশ সবুজ। এই বৃতির নিচে আবার একটা ছোট্ট ছোট্ট এরকম অংশ থাকে, উপবৃতি। বুঝা গেল? তো জবাতে এই উপবৃতি মানে বৃতির ছোট উপবৃতি আছে, তো এটাকে আমরা লিখি উব্রি। উব্রি এভাবে দিয়ে প্রকাশ করব। তো উব্রি, উপবৃতি কয়টা ওর জানো? উপবৃতি 5টা। 5টা। এখন এই যে উপবৃতি 5টা, এই দেখো 5-এর পাশে আমি এটা ফাঁকা মানে কোনো ব্র্যাকেট দিই নাই, তার মানে কি এই 5টা মুক্ত। এরা কি? মুক্ত, আবদ্ধ না, সংযুক্ত না, এরা মুক্ত, প্রত্যেকে আলাদা আলাদা। তো আমি এখানে এটা লিখতে পারি। আচ্ছা, এটা পরে লিখবো। এরপরে আসো বৃতি। উপবৃতির পরে কি? বৃতি। বৃতি কয়টা ওর? সবই দেখবা জবার ক্ষেত্রে ম্যাক্সিমাম 5-5 করে, ম্যাক্সিমামে কি 5-5 করে। তো বৃতি কয়টা ওর? 5টা। কিন্তু এরা দেখো ব্র্যাকেটের মধ্যে দিছি, মানে কি? মানে হচ্ছে এরা সংযুক্ত, 5টা বৃতি কানেক্টেড, একটা একটার সাথে কানেক্টেড। ঠিক আছে? ওকে, তাহলে উপবৃতি গেল, বৃতি গেল। এরপরে আসো দল। দল, দল কয়টা? 5টা। দল কয়টা? 5টা। মানে পাপড়ি কয়টা? 5টা সংযুক্ত। পাপড়ি কয়টা? 5টা সংযুক্ত। ওকে, তারপরে আসো পুংস্তব। পুংস্তব, পুংকেশর কয়টা ওর? অসংখ্য পুংকেশর। অসংখ্য পুংকেশর, তাহলে ইনফিনিটি, অসংখ্য, এবং এরাও সংযুক্ত। এরা কেমন? সংযুক্ত, প্রত্যেকটা সংযুক্ত এবং অসংখ্য, এই জন্য ইনফিনিটি সাইন দিলাম। এরপরে আসো গর্ভপত্র। গর্ভাশয়ের এক একটা অংশ, গর্ভপত্র কয়টা? বলছিলাম না সবই 5টা করে, 5টা। ওকে, এরাও সংযুক্ত, 5টা সংযুক্ত, 5টা কি? সংযুক্ত। ওকে, আচ্ছা, তাহলে এই জায়গায় এবার একটা জিনিস বাদ গেছে, এই যে বৃতি আর সরি ওটা না, দল আর এই যে পুংকেশর, এদের উপর একটা দাগ দিতে হবে। কেন? আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, এটাকে এই কালার না দিয়ে সাদা দিয়ে, ওকে। এখন যেটা আমরা এখানে এক্সপ্লেইন করব, দেখো প্রথমে কি বললাম? উভলিঙ্গর পরে এটা কি? উপবৃতি 5টা। উপবৃতি কয়টা? উপবৃতি 5টি ও মুক্ত। এটা কেমন? মুক্ত। আচ্ছা, এই জন্য ব্র্যাকেট নাই। এবার বৃতি কয়টা? 5টা। বৃতি 5টা, বৃতি 5টি ও সংযুক্ত, 5টি সংযুক্ত। এরপরে কি বলছে? দল, দলমণ্ডল মানে পাপড়ি। পাপড়ি কয়টা? পাপড়ি বলছে দলমণ্ডল 5টি সংযুক্ত, প্রত্যেকটার সাথে সংযুক্ত আছে। ওকে, পুংস্তবক, পুংকেশর অসংখ্য। পুংকেশর কি? অসংখ্য,
অসংখ্য, ইনফিনিটি দেওয়া আছে না, তার মানে কি অসংখ্য, এবং ও সংযুক্ত, সংযুক্ত দললগ্ন। এবার দেখো এটার মানে কি, বুঝছো? দললগ্ন মানে কি, মানে পুংকেশর গুলা পাপড়ির সাথে যুক্ত, মানে পাপড়ির সাথে পুংকেশর গুলা কানেক্টেড আছে, পাপড়ির সাথে পুংকেশর গুলা কি কানেক্টেড আছে, এইভাবে কানেক্টেড। ধরো এটা পাপড়ি, পাপড়ির সাথে পুংকেশরটা কানেক্টেড, দললগ্ন, দলের সাথে সংলগ্ন, দললগ্ন। ওকে, তো এটা বলছে দললগ্ন, পুংকেশর গুলো দলের মানে পাপড়ির সাথে সংযুক্ত। লাস্টলি কি বলছে, গর্ভপত্র, ওই যে গর্ভপত্র কয়টা বলো, 5টি। গর্ভপত্র কয়টি, এই যে দেখো 5টি, তাই না? এবং ওরা সংযুক্ত, সংযুক্ত। এবং এখানে দেখো গয়ের নিচে একটা দাগ, তার মানে গটা উপরে, মানে গর্ভাশয় উপরে, অর্থাৎ অধিগর্ভ। অর্থাৎ এটা কি, গর্ভাশয়টা কেমন, অধিগর্ভ গর্ভাশয়, গর্ভাশয়টা অধিগর্ভ, অর্থাৎ গর্ভাশয় উপরে বাকি সব নিচে। হ্যাঁ, গর্ভাশয় উপরে বাকি সব নিচে। বুঝে গেল সবাই? ইজ ইট ক্লিয়ার? বলো। তাহলে ভাই আমরা আমি পয়েন্ট বাই পয়েন্টে তোমাদেরকে একদম আমি বুঝাই দিছি, পয়েন্ট বাই পয়েন্টে। তাহলে আমরা এখানে মালভেসি গোত্রের যে বৈশিষ্ট্যের এই জায়গাটায় আমরা যা যা শিখলাম, দেখো বলো, এই জায়গায় আমার মনে হয় না কোনো প্রবলেম থাকার কথা। আমি আবার একবার বলি যে এই যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে তুমি লিখতে লিখতে প্র্যাকটিস করবা। মানে তুমি তো কিছু থাকে না ম্যাথমেটিক্সে, যেমন তুমি কি করো, কিছু ফর্মুলা আগে আমরা মুখস্থ করে ফেলি, আর এটা সাইন্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা প্র্যাকটিস করতে করতে তোমার এমনি হয়ে গেছে, তাই না? tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তো এরকম করে তুমি এই যে ফর্মুলাগুলো যখন তুমি বুঝে বুঝে যে এর এতটা এতটা এটা কেন হয়েছে, কি বুঝাইছে, এভাবে বুঝে সংকেতগুলো প্র্যাকটিস করতে হবে। একটা জবা ফুলে কি থাকে, কয়টা থাকে, ম্যাক্সিমাম মনে রাখবে এটা 5টা করে আছে, এবং প্রত্যেকটার এই ব্যাখ্যাটা এভাবে করে ডিটেলসে স্টেপ বাই স্টেপে যাবা, তাহলে তোমার জন্য হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার, গুড। হ্যাঁ, সবাই হয়ে গেল? আচ্ছা, এবার আসো আমরা তারপরে যাই মালভেসি গোত্রের পুষ্প প্রতীক। তাহলে এতক্ষণ আমরা সংকেত শিখলাম, এখন সংকেতের পরে আমরা কি বলেছি, ওই যে এই সংকেত থেকে আমরা এখন দেখবো একটা ডায়াগ্রামের মধ্যে আমরা কিভাবে এটাকে সাজায় আনতে পারি। একটা ডায়াগ্রামের মধ্যে মালভেসি গোত্রের পুষ্প প্রতীক, একটা ছবির মাধ্যমে আমরা এটাকে এক্সপ্লেইন করব। ঠিক আছে, একটা ছবির মাধ্যমে। আচ্ছা, তো চলো, এটাও অনেক আসে, তো এটাকে আমি 5 স্টার দিয়ে রাখি। হ্যাঁ, এই যে জিনিসটা মালভেসি গোত্রের পুষ্প প্রতীক প্রচুর আসে, এটা একটু ভালো করে পড়তে হবে আমাদেরকে। আচ্ছা, তো এর জন্য আমরা প্রথমেই কি করব, একটা গোল দিব। হ্যাঁ, ওকে, ভিতর থেকে শুরু করব আঁকা, আমি এভাবে শুরু করব ভিতর থেকে। ওকে, এখানে দেই, সুন্দর করে এভাবে মেজার করে আঁকবা। তোমরা গোলটা সুন্দর করে দিতে পারো, আমি তো আসলে এত ভালো গোল এখানে আঁকতে কষ্ট হবে, তাই আমি একটু এভাবে দিতেছি। ওকে, হ্যাঁ, এভাবে একটা দিব, দুইটা এরকম দিয়ে। আচ্ছা, তারপরে এখান থেকে তোমার হচ্ছে যে ঠিক আছে, এরকম একটা আমরা এটার ভিতরে অমরাটাকে এভাবে দিয়ে দিলাম। এখানে হচ্ছে অমরা, এই জায়গাটায় অমরাটা থাকে, অমরাটা অক্ষীয়। আমরা জানি জবা ফুলের অমরাটা কেমন, অক্ষীয়, তার মানে এই অমরাটা অক্ষ বরাবর এইখানে থাকে। কোথায় থাকে? এই জায়গাটাতে থাকে। আচ্ছা, তাহলে এইটা ভিতরে আমরা ওর গর্ভাশয়টা আঁকলাম। কি আঁকলাম? গর্ভাশয় আঁকলাম। এখন গর্ভাশয়ের দুই পাশ দিয়ে আমরা কি করব, আমরা ওর পুংকেশর, অসংখ্য পুংকেশর বলছি না, অসংখ্য পুংকেশর, ইনফাইনাইট, তাই না? এই যে এরকম, তাহলে আমরা এবার এটা দিব। ঠিক আছে, এরকম অনেকগুলা এইভাবে দিয়ে পুংকেশর গুলাকে এভাবে দিব। দেখো ওর এরকম টুপির মতো টুপি পরাই দিব। ঠিক আছে, এভাবে দেখো। সবাই ভাইয়ের সাথে একটু প্র্যাকটিস করলে করতে পারো, দেখো একবারে প্র্যাকটিস হয়ে যাবে। আমরা ধাপে ধাপে এইখান থেকে ভাইয়া যেভাবে দিব এইভাবে,
আমরা ওই যে তখন একটু আগে যে সংকেতে যে ব্যাখ্যাটা পড়েছি, ব্যাখ্যার সাথে ডেসক্রিপশনের সাথে সাথে আমরা এটা পড়ে ফেলবো, তাহলে দেখবে একসাথে তোমার সব পড়াটা মাথায় ঢুকে যাবে যে ও পুষ্প সংকেত এটা বলছে, আরে পুষ্প প্রতীকও তো এটাই দেখালো, পুষ্প প্রতীকও তো এটাই দেখালো। আচ্ছা গেল। একটু পরে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য যখন পড়বা তখন তুমি কিন্তু এটাই পাবা, এরকমই সাথে মিল পাবা। আচ্ছা গেল, এটা হচ্ছে পুংকেশর, ঠিক আছে, পুংকেশর। এখন এরপরে এই বাইরে কি থাকবে? পাপড়ি, তাই না? পাপড়ি। আচ্ছা, জবা ফুলের, আমরা তো এখানে আসলে জবার পুষ্প প্রতীক আঁকতেছি, কার? এটা জবা, তাই না? এখানে আমরা কার আঁকতেছি? এটা জবা, মালভেসির মধ্যে জবারটা আঁকতেছি, হ্যাঁ, জবাকে ধরে। তো এখন আমাদের এখানে কি এবার পাপড়ি, পাপড়িটা কেমন থাকে? জবার পাপড়ি কেমন থাকে জানো? টুইস্টেড। জবার পাপড়িটা কেমন? টুইস্টেড, মানে একটা পাপড়িকে আরেকটা পাপড়ি এভাবে ঢেকে রাখবে, এরকম। তো আমরা একটু দেখি, এখানে দেখো, এই যে চারপাশে দিয়ে আমরা এইভাবে একটু আঁকি। ওকে, এখানে একটা দিলাম, তারপরে এইটাকে, এই প্রান্তটাকে একটা ঢেকে রাখবে, দেখো। ওকে, এই যে এটাকে এই প্রান্ত ঢেকে রাখছে, হ্যাঁ। আবার এই দিক থেকে এইটা আবার এই প্রান্তটাকে ঢেকে রাখবে, এই পাশের পাপড়িটা এটাকে ঢেকে রাখলো। ঠিক আছে, এটাকে ঢেকে রাখলো। আবার এই পাশ থেকে এইখানে ও আবার ওকে ঢেকে রাখলো। ওকে, ও দেখো ওকে ঢেকে রাখছে। আবার এইখানের ও আবার ধরো ওকে ঢেকে রাখবে। ও আবার ওরে ঢেকে রাখছে। এখান দিয়ে একটু তোমাদের এটা ঠিক করে দিই, এরকম। তো দেখো প্রত্যেকে কিন্তু এর এ ওকে ঢেকে রাখছে, ও এই প্রান্ত দিয়ে ওকে ঢেকে রাখছে, একটা প্রান্ত ঢাকা। ও কি করছে? এর এই প্রান্তটাকে ঢেকে রাখছে, ও এই পাপড়ি আবার ওর এই প্রান্তটাকে ঢেকে রাখছে, ও আবার ওর এই প্রান্তটাকে ঢেকে রাখছে। সো প্রত্যেকে কিন্তু প্রত্যেকের একটা প্রান্তকে ঢেকে রাখতেছে। এই বিন্যাসটাকে বলা হয় টুইস্টেড। এটাকে কি বলে বলো তো? এটাকে বলে টুইস্টেড। ঠিক আছে, এটাও একটু পরে তোমরা পড়বা যে একটা আরেকটা প্রান্তকে ঢেকে রাখে, তাহলে এগুলো হচ্ছে তার পাপড়ি। এগুলো কি? তার পাপড়ি, তার পাপড়ি। এখন এগুলো তো তার পাপড়ি। এখন আমরা একটু আগে কি পড়েছি মনে করো তো? আমরা একটু আগে কি পড়েছি যে ওদের পুংকেশরগুলা পাপড়ির সাথে সংলগ্ন, মানে দললগ্ন, বলেছি কিনা? দললগ্ন, তার মানে ওদের এই যে পুংকেশরগুলো এগুলো পাপড়ির সাথে সংযুক্ত। তাহলে আমরা এইভাবে একটু দিয়ে দেই, দেখো, ঠিক আছে, এখানে একটু দেখি, এই যে দেখো দললগ্ন, তাহলে এইভাবে ওর সাথে ওর একটা দাগ টেনে দিব এইভাবে, এই যে দেখো ওর দললগ্ন, দেখছো প্রত্যেকটা এইভাবে দললগ্ন পাপড়ির সাথে টান দিয়ে দিলাম। এইটা দেখো, ঠিক আছে, এইভাবে দেখো ওরা কিন্তু দললগ্ন, তার মানে এইটা দিয়ে আমি বুঝালাম এই পুংকেশরগুলা পাপড়ির সাথে সংযুক্ত, দললগ্ন। এবার আসো তারপরে, এখন এটা দিল পাপড়ি। এখন পাপড়ির চারপাশে কি? বৃতি। পাপড়ির চারপাশে কি দিব? বৃতি, তারপরে উপবৃতি, তাই না? এটাই তো। আচ্ছা, এখন বৃতিটা আমরা আঁকবো। বৃতিগুলা কেমন থাকে? ওরা কাছাকাছি, প্রান্ত স্পর্শী, এরকম। জবা ফুলের বৃতিটা কেমন? প্রান্ত স্পর্শী, মানে এরকম কাছাকাছি থাকবে। সো এই এরকম, এই ঠিক আছে, তাহলে আমরা এইভাবে দিয়ে এঁকে দিলাম। তো এই যে দেখো এগুলো কি? এগুলো হচ্ছে তার বৃতি। এখন বৃতিটা আমরা এইভাবে দিয়ে দিলাম, এই যে প্রান্ত স্পর্শী, মানে প্রান্তগুলা একটু কানেক্টেড, এইভাবে ওর বৃতি। এটা কি? ওর বৃতি, বৃতি, দেখছো এগুলো কি? ওর বৃতি। তাহলে এই যে বৃতির অংশগুলো দেখো প্রান্ত স্পর্শী, তার মানে প্রত্যেকটা বৃতি, ওই যে ফুলের নিচে যে বৃতিগুলা ওরা কাছাকাছি থাকবে, মানে এরকম এরকম থাকে কাছাকাছি, প্রান্ত স্পর্শী। তো এটা গেল বৃতি। এখন আসো তারপরে কি বলছে?
যে ওর এর বাইরে কি থাকে, উপবৃত্তি। উপবৃত্তি, বৃত্তির বাইরে কি, এদিকে দেখো এটা হচ্ছে উপবৃত্তি। হ্যাঁ, উপবৃত্তি। উপবৃত্তিগুলো একদম মুক্ত, ফাঁকা ফাঁকা, কোনো ওদের কারোর সাথে কারোর সম্পর্ক নাই। সরি, 3 4 তাহলে এটা কি উপবৃত্তি। উপবৃত্তিগুলো কি মুক্ত, মানে প্রত্যেকের থেকে দূরে দূরে আছে, প্রত্যেকের থেকে দূরে দূরে। এখন তাহলে আমরা এখান থেকে বাইরে থেকে লেবেলিং করি, এটা কি উপবৃত্তি, রাইট? এটা দেখো উপবৃত্তি। আচ্ছা ফাইন, তারপরে কি এই যে সাদা, এটা এই যে প্রান্তগুলা স্পর্শী, এটাকে বলা হচ্ছে বৃত্তি। বৃত্তি, ওকে ফাইন। এই সবুজটাকে আমরা বলতেছি দল বা পাপড়ি, পাপড়িগুলা টুইস্টেড। এই সাদা এই যেগুলো কি, এগুলো হচ্ছে পুংস্তবক, পুংকেশর, ওকে পুংকেশর। আচ্ছা ফাইন। এরপরে এইটা কি মাঝখানের, এটা হচ্ছে গর্ভাশয়, তাহলে এটা কি, এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয় বা গর্ভপত্র যাই বলি আমরা। ফাইন। এবার এদের মাঝখানে বরাবর তুমি কি দিবা, মাতৃ অক্ষ। যে বললাম না, যেটার কেন্দ্র করে তুমি পুরো ডায়াগ্রামটা আঁকছো, সো এটা হচ্ছে তার মাতৃ অক্ষ। এটা লাস্টে এমনি বসাই দিবা মাছ বরাবর, ঠিক আছে? তাইলেই হবে মাতৃ অক্ষ, মানে এইটার বরাবর আমি, এটার অক্ষ বরাবর আমি পুরো ডায়াগ্রামটা আঁকছি, এটাকে মাতৃ অক্ষ। আমি মাতৃ অক্ষ দিলাম, উপবৃত্তি, বৃত্তি, পুংকেশর, দল, গর্ভপত্র, এই যে ভিতর থেকে। তাহলে আমি কিন্তু পুরো জিনিসটাকে একটা ছবির মাধ্যমে ফোকাস করে দিলাম। তাই বলো তো ছবিটা কেমন হয়েছে? সুন্দর হয় নাই মনে হয়? হ্যাঁ, পরীক্ষার হলে তোমরা আরেকটু প্র্যাকটিস করে গেলে তোমাদের এত টাইমও লাগবে না, ডোন্ট ওয়ারি, এত টাইম লাগবে না পরীক্ষার হলে যে ভাই এত টাইম, মানে একটু যদি প্র্যাকটিস করো, হ্যাঁ এত সুন্দর হবে তো হবে না, কালার তো এত কিছু করতে হবে না। তো আমি না এখানে তোমাদের বোঝার জন্য কালার করছি এত, কিন্তু তোমাদের তো এত কালার করতে হবে না, তোমরা কাল পেন্সিল দিয়ে খালি আঁকবা, মানে জিনিসটা যেন ঠিক থাকে। কিন্তু তোমরা আঁকার টাইমে তো এক পেন্সিল দিয়ে এমনি এমনি করে আঁকবা, কিন্তু একটু সুন্দর আঁকবা, কারণ এইটার পিছনে তোমার 3 থেকে 4 নাম্বার, এই একটা জিনিস আঁকলে 3 থেকে 4 নাম্বার। সো তুমি এটা আঁকতে 5-7 মিনিট তো দিতেই পারো, জাস্ট আঁকবা। আমি তো বুঝাচ্ছি দেখে টাইম লাগতেছে, তোমাদের তো বুঝাবুঝি নাই। ওকে, সো দ্যাটস ইট। আমার মনে হয় যে পুষ্পপ্রতীক আমি একদম বলে বলে যেমন বুঝাইছি, এর চেয়ে বেশি আর কিছু তোমাদের এখানে লাগবে না। এখন সবাই লিখছে ভাই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝছি আপনার পাম দিবেন কয়েকজন, আচ্ছা সমস্যা নেই, পাম দিলে পাম আপাতত একটু অ্যাকসেপ্টেড। এমনি মন টন খারাপ থাকে, ফোন হারায়, আইফোন চুরি হওয়াতে ফোন মন খারাপ থাকে, আপনার পাম দিলে খারাপ লাগবে না, সমস্যা নেই। আপাতত আজকের জন্য এটা মাদার এক্সিসের কাজ হচ্ছে, এটা হচ্ছে মেইন অক্ষ, যেই অক্ষ বরাবর হচ্ছে অক্ষের মধ্য থেকে কেন্দ্র করে আমরা এটা এই পুরো ডায়াগ্রামটাকে আঁকবো, মাতৃ অক্ষ, মেইন সেন্ট্রাল এক্সিস। আচ্ছা ফাইন, এটা হয়ে গেছে। তাহলে এটা আমি বললাম, কিন্তু এটা অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট, ভালো করে এটা পড়বা। এবার মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, আরো ইম্পর্টেন্ট 5 স্টার টপিক। মালভেসি গোত্রের বৈশিষ্ট্য ভালো করে পড়বো এটা আমরা। তো দেখি আমাদের কি বলছে, কচি অংশ রোমশ ও মিউসিলেজ পূর্ণ। তাহলে কি বলছে, ওর কচি অংশটা মিউসিলেজ থাকে। হ্যাঁ, কচি অংশটা কি মিউসিলেজ পূর্ণ। মিউসিলেজ, মিউসিলেজ কি একটা তরল পদার্থ, পিচ্ছিল তরল পদার্থ। হ্যাঁ, পিচ্ছিল তরল পদার্থ, তার মানে তুমি ওদের যে কাণ্ডগুলো থাকে, চিকন কাণ্ডগুলো থাকে, এরকম চিকন কাণ্ডগুলা থাকে, এই চিকন কাণ্ডগুলা থেকে তোমার কেমন, এগুলো একটু মিউসিলেজ, এরকম তরল মিউসিলেজ থাকে। তো এই জায়গাটা যদি একটু কেটে যায়, মানে একটু তুমি ইয়ে করো, ব্রেকডাউন করো, তখন এখান থেকে এরকম পিচ্ছিল তরল বের হয়। পিচ্ছিল কি বের হয়, তরল বের হয়। হ্যাঁ, ইউটিউবে থাকবে, হৃদয় ভাইয়ের চ্যানেলে এটা পাবা। আচ্ছা ওকে, তাহলে এগুলা হচ্ছে মিউসিলেজ পূর্ণ থাকে, তরল। আচ্ছা ফাইন। এরপর সেকেন্ড পয়েন্টে বলছে মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। মুক্ত পার্শ্বীয় উপপত্র মানে কি? আচ্ছা দেখো, ধরো মুক্ত পার্শ্বীয় উপপত্র হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা পাতা, ধরো হ্যাঁ এটা পাতা ওর, তো এই যে পাতার এই দিক থেকে উপপত্র মানে কি, পাতার গোড়ায় আরো ছোট ছোট পাতা থাকে, ধরো এই এরকম, এগুলো হচ্ছে এই উপপত্র। উপপত্র, তাহলে দেখো এগুলো দেখো প্রত্যেকটা থেকে আলাদা, মুক্ত পার্শ্বীয়, মানে ওরা
থাকে কিন্তু ওরা মুক্ত, একজন আরেকজনের সাথে সংযুক্ত না। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা। সেই যে পাতার গোড়ায় যে ছোট ছোট পাতার মতো অংশ থাকে এদেরকে বলে উপপত্র। সো আমরা কি বললাম, ওর উপপত্রটা মুক্ত পার্শ্বীয়, মুক্ত পার্শ্বীয়। হ্যাঁ, এই কথাটা লিখতেই হবে, মুক্ত পার্শ্বীয় উপপত্র, মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্ট আমাকে কি বলছে, পুষ্পটা উপবৃত্তিযুক্ত। পুষ্পটা কেমন, উপবৃত্তিযুক্ত। ঠিক আছে, পুষ্প, তাহলে পুষ্পটা আমাকে কি বলছে, ওর পুষ্পটা কেমন, উপবৃত্তি। এই যে এরকম বৃত্তি থাকবে, বৃত্তির নিচে এরকম উপবৃত্তি, বৃত্তির নিচে উপবৃত্তি, এগুলো থাকবে। আচ্ছা, দলমণ্ডল টুইস্টেড, কি বলছিলাম ওই যে তখন, মানে পাপড়িগুলা ধরো একটা পাপড়ি আর একটা পাপড়িকে এইভাবে ঢেকে রাখবে, এই পাপড়ি আবার এই পাপড়ির একটা প্রান্তকে ঢেকে রাখবে, ও আবার এইটার আরেকটা প্রান্তকে ঢেকে রাখবে। তো এই গঠনটাকে বলে টুইস্ট, একটা আরেকটাকে ভাবে। সো দলমণ্ডলটা কেমন, টুইস্টেড, দলমণ্ডলটা হচ্ছে টুইস্টেড। ওকে, দেখো দলমণ্ডলটা কেমন, টুইস্টেড, এটা বলতে হবে, এগুলা লিখতে হবে, এগুলা এমসিকিউতেও আসে, বারবার বলি এটা এমসিকিউতে আসবে, সিকিউতেও আসে। হ্যাঁ, সিকিউতেও আসে। আচ্ছা, এটা গেল। তারপরে আসি আমরা 5 নম্বর পয়েন্টে, কি বলছো, পুংকেশর অসংখ্য ও একগুচ্ছ। পুংকেশর মানে ধরো এর এই জায়গা থেকে পুংকেশর গুলা অসংখ্য থাকবে, পুংকেশর মানে এরকম অসংখ্য পুংকেশর, এটার মানে ওর এইদিকে থাকবে, এবং এরা গুচ্ছক, একগুচ্ছক। দেখো এরকম পুংকেশর গুলা এভাবে থাকে, দেখছো পুংকেশর, এটা হচ্ছে পুংকেশর অসংখ্য ও একগুচ্ছক, মানে একটা গুচ্ছ, গুচ্ছ আকারে থাকে। ঠিক আছে, এই কথাটাই বলছে, পুংকেশর অসংখ্য এবং একগুচ্ছক। এগুলো সৃজনশীল এভাবে পয়েন্ট করে লিখবা, পারলে ছবি আঁকবা, আরো ভালো। পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার, কি বলছে, ওর পরাগধানীটা কেমন, পরাগধানীর কথাটা বলছে কি ভাইয়া, পরাগধানী বলছে যে বৃক্কাকার, বৃক্কের মতো, তাই না, পরাগধানীটা কেমন, বৃক্কাকার। আচ্ছা, তো বৃক্কাকারটা কি, দেখো এখানে এই যে এরকম ওর পরাগধানীটা, দেখো একটু মনে হবে যে শিম বীজের মতো, এই যে বৃক্কাকার, একটু হয়ে গেছে, দাঁড়াও, এরকম বৃক্কের মতো। হ্যাঁ, একটু এরকম বৃক্কের মতো, এক প্রকোষ্ঠী, ওর কোনো ভাগাভাগি নেই, একটাই প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। ঠিক আছে, এই কথাটা বলছে, পরাগধানী বৃক্কাকার এক প্রকোষ্ঠী। 7 নম্বর পয়েন্টে তোমাকে কি বলছে, দেখো আমরা কি লিখবো এরপরে লিখবো পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত। মালবেসী গোত্রের আরেকটা বৈশিষ্ট্য কি, পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত। তার মানে ধরো এটা এরকম পরাগরেণু এবং ওর কি বলছে, কণ্টকিত, অনেক কাটা কাটা থাকবে। তাহলে এই যে এরকম কাটা কাটা যুক্ত পরাগরেণু ওর থাকে। ঠিক আছে, এরকম পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত। অমরা বিন্যাসটা কি বলছে, অক্ষীয়। অমরা বিন্যাস কি বলছে, অক্ষীয়। তার মানে এইটা ধরো অমরা মানে কি, একটা টিস্যু যেটা থেকে ডিম্বক তৈরি হয়। এই অমরাটার এই দিক থেকে তোমার কি হয়, এই যে অমরাটা অক্ষে বরাবর থাকে, এই জায়গাটায় থাকে, এই জায়গাটায় থাকে, এটা থেকে কি হবে, এরকম ডিম্বক, এটা থেকে ডিম্বক, এই যে এভাবে ডিম্বক। ওকে, অমরা বিন্যাস অক্ষীয়, এই জায়গায় থাকবে। এরপরে কি বলছে, লাস্টলি দেখো ফলটা ক্যাপসুল বেরি। ফল কি, ক্যাপসুল, আর হচ্ছে বেরি। ফল কি, ক্যাপসুল এবং বেরি। ক্যাপসুল জাতীয় ফল কি বা বেরি ফলে কি হয়, অনেক বীজ থাকে। বেরি ফল জাতীয়তে কি হয়, অনেক বীজ থাকে। এরকমও হতে পারে, ওর ফলটা বেরি জাতীয় হতে পারে, আবার ক্যাপসুল জাতীয় হতে পারে। ঠিক আছে, এরকম বলছে। ক্যাপসুলে কি অনেকগুলো কপাটে ভাগ করা যায়, ফলগুলোকে অনেকগুলো কপাটে ভাগ করা যায়। যেমন ঢেঁড়সে দেখবা কাটলে ওর অনেকগুলা ভাগ পাওয়া যায়। ঢেঁড়সে দেখবা ওর অনেক বীজও থাকে, আবার বেরির মতো বীজ থাকে না, অনেক বীজ থাকে। তুলাতে দেখবা তুলার ভিতরে দেখছো প্রচুর বীজ থাকে। তার মানে ওই যে এই ফলগুলাকে বলা হয় বেরি। তারপরে হচ্ছে এই যে দেখো ক্যাপসুল, অনেকগুলো কপাট থাকে, প্রকোষ্ঠ থাকে। তুমি ঢেঁড়স দেখছো, ঢেঁড়স কাটলে মনে হয় না অনেকগুলো খোপের মধ্যে হয় অনেক বীজ, তো এরকম এগুলোকে বলে ক্যাপসুল। আর বেরি তো মানে অনেক বীজ থাকে। ঠিক আছে, এরকম। তো এখন আসে ওর গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং তার অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, অর্থনৈতিক গুরুত্ব, অর্থনীতিতে এরা কি কেমন রাখে। এবং দেখবা তুমি মালভেসি গোত্রের মানে উদ্ভিদগুলা এত বেশি গুরুত্বপূর্ণ, মানে অনেক যে অর্থনীতিতে অবদান রাখে ঠিক তাও না। যেমন আমরা দেখি জবাটা কি, চুল পড়া রোধ করে, চুলকে কালো করে, চুলকে কালো
ও কি করে তোমার হচ্ছে প্লাস চুল পড়া রোধ করে, এটা হচ্ছে জবাদি চুল পড়া রোধ করে। হ্যাঁ, এটা হচ্ছে জবার একটা, এটা তুমি লিখতে পারো। এটা থেকে জবা থেকে তেল তৈরি হয়, জবা থেকে, হ্যাঁ জবা যে কি জানি বলে, জবার তেল আছে দেখবা বিভিন্ন জায়গায়, হ্যাঁ বলে জবা একটা উপকরণ হিসেবে কাজ করে। এরপরে জবার একটা ট্রিটমেন্ট, জবা কিসে ব্যবহৃত হয়? রক্ত আমাশয়ে, হ্যাঁ মানুষের যে পায়খানার সাথে রক্ত আসে, রক্ত আমাশয়ে প্লাস আমরা বলি অর্শরোগ, হ্যাঁ অর্শরোগের চিকিৎসায়। এগুলা কিন্তু তোমাদের এমসিকিউ প্লাস তুমি সিকিউতেও যখন আসবে ওর গুরুত্ব তখন এটা লিখতে হবে যে অর্শরোগ এবং রক্ত আমাশয় এই ধরনের এদের চিকিৎসার ক্ষেত্রে আমার এটা ব্যবহৃত হয়। এরপরে ঢেঁড়স, জবার বৈজ্ঞানিক নাম কি? হিবিস্কাস রোজা সাইনেনসিস, তাই না? ঢেঁড়স এবলমসস এসকুলেন্টাস। ঢেঁড়সে আমরা কি কাজে লাগে? যেমন দেখো ঢেঁড়স আমাদের শারীরিক দুর্বলতা, এটাতে দুর্বল লাগলে তখন আমরা ঢেঁড়সটা কার্যকরী হয়। দুর্বলতা প্রতিরোধ প্লাস বহুমূত্র, যাদের প্রচন্ড ওই যে বলি যে আমরা মূত্র বেশি আসে, হ্যাঁ এই জায়গায় ঢেঁড়সের অবদান আছে। ঠিক আছে, বহুমূত্র চিকিৎসা মানে প্রচুর মূত্র আসে, একটু বড় ডায়াবেটিসের এরকম থাকে, বহুমূত্র রোগ। কার্পাস তুলা থেকে আমরা কি পাই বলো তো? সুতা তৈরি। কার্পাস তুলা থেকে কি হবে বলো? তুলা থেকে সুতা তৈরি। এবং এই তুলা দিয়ে আমরা কি করি বলো তো? লেপ তোষক এগুলো বানাই না? তুমি দেখবা লেপ তোষকে কি থাকে? এই যে এইসব তুলা বালিশ, এগুলোতে আমাদের এই তুলার প্রয়োজন আছে, তাই না? তুলার প্রয়োজন আছে। তাহলে কার্পাস তুলা আমাদের সুতা তৈরি করতে পারি, তুলা থেকে সুতা হয়, এবং লেপ তোষকও আমরা তৈরি করতে পারি। কেনাফের থেকে এটা একটা পাটের এখান থেকে আমরা কি পাবো? আঁশ, রাইট? এই আঁশ থেকে আমরা দড়ি পাই, দড়ি ব্যাগ এইসব আমরা তৈরি করতে পারি, তাই না? বিভিন্ন জিনিস আঁশ দিয়ে আমরা অনেক, এই কেনাফ পাটের আমরা আঁশ দিয়ে আমরা দড়ি ব্যাগ এগুলো তৈরি করি। স্থলপদ্ম, এটা দিয়ে আমরা কি করি? বিভিন্ন বাগানের এটা সৌন্দর্য বাড়ায়, ঠিক আছে? এটা আচ্ছা সৌন্দর্য বাড়ায়, স্থলপদ্মের আর কোনো কাজ নেই। ইন্ডিয়ান টিউলিপ, এইটা থেকে আমরা যে কাঠটা পাই না, এইটার এই কাঠটা মূলত আমাদের পেন্সিল প্লাস আমার খেলনা বাচ্চাদের খেলনাতে আমার কিন্তু এই ইন্ডিয়ান টিউলিপের কাঠ এই পেন্সিল এবং খেলনা তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো আমরা মালভেসি গোত্রের যে উদ্ভিদগুলা, সেখান থেকে আমরা এই সুতা, আঁশ দিয়ে ব্যাগ এগুলা কিছু এই রোগের চিকিৎসা, অর্শরোগ, বহুমূত্র এরকম, হ্যাঁ এগুলাই কিন্তু আমাদের তেল তৈরি করতে পারি এগুলা। কিন্তু এটার গুরুত্ব আছে, কিন্তু আমরা যদি পোয়াসি আর মালভেসির মধ্যে যদি এইগুলার সাথে মিলায়ে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা কি দেখতে পারবো বলতো? আমরা দেখতে পারবো যে পোয়াসি গোত্র মালভেসি গোত্র থেকে উন্নত। কেন উন্নতটা কেন? তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারতেছি। দেখো পোয়াসি গোত্র মালভেসি গোত্র মানে উন্নত কেন? কারণ তুমি দেখো ওর এখান থেকে আমার চাল, রুট, আটা, ময়দা, তাই না? তারপরে হচ্ছে যে তোমার চিনি, এরপরে হচ্ছে যে অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহল বা স্পিরিট, এগুলা অ্যালকোহলের তো স্পিরিট। তারপরে আমরা কি করি? বিভিন্ন কর্নফ্লেক্স খাদ্যের এইগুলা, হ্যাঁ পপকর্ন এগুলো আমরা কিন্তু তৈরি করতে পারি। বিভিন্ন আসবাবপত্র কিন্তু এই যে বাঁশ দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র। তার মানে আমরা বুঝলাম যে এই জিনিসগুলার গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ তুমি চাল থেকে আলটিমেটলি তুমি কত কিছু মুড়ি, চিড়া বানাইতে পারো, তুমি পিঠাও কিন্তু আমরা এগুলা দিয়ে বানাই, তাই না? তো এই জায়গাগুলো, এগুলো ছাড়া কিন্তু আসলে আমাদের মানে এগুলার অর্থনীতিতে অবদান অনেক বেশি মালভেসি গোত্র থেকে। সো তুমি যখন দুইটাকে কম্পেয়ার করবা যে ওর অর্থনৈতিক গুরুত্বগুলা কি মালভেসির অর্থনৈতিক গুরুত্বগুলা কি, এই যে এটা বানাই ওটা বানাই, তুলা, লেপ তোষক, খেলনা, পেন্সিল, ওইদিকে কিছু রোগের ঔষধ হিসেবে এগুলা, তখন তুমি এমনিই বুঝবা যে আসলে এদের গুরুত্বটা কিন্তু তুমি যদি বৈশ্বিকভাবে চিন্তা করো, একটু বিগার অ্যাসপেক্টে চিন্তা করো, এদের অবদানটা অনেক বেশি। সো তখন আমরা লিখে দিব যে হ্যাঁ, তো আমি এইভাবে দেখতে পারলাম যে পোয়াসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব মালভেসি থেকে বেশি এবং তাই তারা উন্নত। ওকে, সো দ্যাটস ইট। হ্যাঁ, আমার এখানে আর কিছু লাগবে? আর কিছু লাগবে না।
দ্যাটস ইট। এই তো আমাদের হয়ে গেছে, বলো হয়ে গেছে না? বলো, ইজ ইট ক্লিয়ার সবাই? হ্যাঁ, আটা ময়দা মেয়েদের অতি প্রয়োজনীয়। আরে শয়তান রে, ঠিক আছে, তোমার বউ হবে না জীবনে। এককালে আমিও এটা বলতাম, তাই দেখো আজ আমার বউ নাই। মানে শামীম আহমেদ সে বলছে আটা ময়দা মেয়েদের অতি প্রয়োজনীয়, মেকআপ ইত্যাদি। ঠিক আছে, সেটাও একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু এটা এমনি বলতে নাই, বললে কপালে বিয়া জুটবে না, বুঝছো? আমার মতো অবস্থা হবে। আমি এককালে এসব বলতাম দেখে আমার এখন বিয়ে হয় নাই। ওকে, এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো একটু উদ্দীপকের সিকিউ গুলো আমরা সলভ করি। চিত্র এ যেভাবে বীজ উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। এতে দেখো, এটা আসলে এখানে ছবিটা বোঝা যাচ্ছে না, এটা নগ্ন বীজির যে মানে সাইকাসের স্ত্রী জনন। এটা কি স্ত্রী জনন, স্ত্রী জনন, নগ্ন বীজির স্ত্রী জনন, ঠিক আছে? এটা বলতে এখানে বীজ উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। মানে ওইখান থেকে ডিম্বক, ডিম্বক থেকে ডিম্বাণু হয়, তারপরে শুক্রাণু মিলে এরা বীজ, এগুলাতে হয়। আচ্ছা, আর এটা একদম ইজি, মানে স্ত্রী জননের কথা বলছে। আর ঘ নম্বরে আমরা দেখি কি বলছে, চিত্র এ ও বি ভিন্ন ভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত, বিশ্লেষণ করো। এটা কি, এটা কি নগ্নবীজি না? নগ্নবীজি। আর বি এটা কি জবা ফুল, তো জবা ফুল কার? আবৃত বীজির পার্ট। আবৃত বীজির মধ্যে ও মালভেসি গোত্রের। জবা কি আবৃত বীজি না? তো এরা তো মানে নগ্নবীজি তো খালি সাইকাস আমাদের বইয়ে, আর বাকি সবই কি আবৃত বীজি। তো এটা আবৃত বীজি, এটা নগ্নবীজি, তার মানে ওদের মধ্যে পার্থক্য বলছে, পড়াইছি হৃদয় ভাই, ওটাই নগ্নবীজি আবৃত বীজির পার্থক্য বলছে। আচ্ছা, তারপরে এখানে দেখো একটা সৃজনশীল কি বলছে, এভাবেই আসে। পি, পি গোত্রে কি বলছে ওর বৈশিষ্ট্য, মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। আর কিউ গোত্রে বলছে পাতা কাণ্ড বেষ্টক ও লিগিউল যুক্ত। তার মানে কি, কিউটা কি, কিউটা হচ্ছে পোয়াসি, পোয়াসি ভাইয়া বলছি না, লিগিউল যুক্ত পাতা থাকে। আর এই যে মুক্ত পার্শ্বীয় উপপত্র, একটু আগে শিখাইছি উপপত্র মুক্ত পার্শ্বীয়, এটা কার? এটা মালভেসি, তাই না? মালভেসি। আচ্ছা, তো এখন গোত্র ও এর পুষ্প প্রতীক আঁকো। এই ও থেকে আসলে এটা কি পি কিউ ভুল দিছে? আচ্ছা দাঁড়াও, ওকে। সো এখানে আমরা পি এরটা, এটা পি হবে, ওর ভুলে দিছে। আচ্ছা পি না, পি না, কিউ 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 কিউ, সরি সরি সরি। এটা হচ্ছে কিউ, ঠিক আছে? গোত্র কিউ এর পুষ্প প্রতীক, তার মানে গোত্র কিউটা কি? পোয়াসি। তার মানে ধানের, তোমাকে এখানে কি বলছে, ধানের পুষ্প প্রতীক আঁকতে বলছে। ধানের পুষ্প প্রতীক আমরা অলরেডি সলভ করেছি, ধানের পুষ্প প্রতীক। আচ্ছা ফাইন। এরপরে বলছে পুষ্পের বৈশিষ্ট্যের উদ্দীপকে নির্দেশিত উভয় গোত্রই পার্থক্যমণ্ডিত। তার মানে পোয়াসি আর মালভেসির পার্থক্য। তাহলে আমরা পোয়াসি মালভেসির বৈশিষ্ট্যগুলো দিলেই তো হয়ে যায়। পোয়াসির ফুল কেমন, পোয়াসির অমরা বিন্যাস, পোয়াসির পুষ্পমঞ্জুরি, পোয়াসির কি আছে ওর এটা নাই, মালভেসির যেটা আছে পোয়াসির নাই, পোয়াসির যেটা আছে মালভেসির নাই, এভাবে করেই তো পার্থক্য। আমার ব্যাপারে বুঝছো? যে ধরো পোয়াসির কি আছে, ফাঁপা কাণ্ড, মালভেসির কাণ্ডটা কেমন, মিউসিলেজ পূর্ণ। আচ্ছা, তারপরে কি পোয়াসির কি বলছে, ওর অমরা বিন্যাস, পোয়াসির হচ্ছে তোমার মূল মূলীয়। আর মালভেসির কি অক্ষীয়। ওর এখানে পোয়াসির এখানে কি বলছে, ওদের পরাগধানীটা সর্বমুখ। মালভেসির ক্ষেত্রে কি পড়ছি, পরাগধানী এক প্রকোষ্ঠী বৃক্কাকার, তাই না? এগুলো আমরা পড়েছি। সো এই যে এগুলোর পার্থক্য থেকেই তো তোমার ফল, ফল যেমন পোয়াসিতে আমরা কি বলেছি, ক্যারিওপসিস, মালভেসিতে এটা হচ্ছে ক্যাপসুল বা বেরি। এরকম করে করেই তুমি কিন্তু এর এটা আছে এটা নাই, এটা করে পার্থক্য দিতে পারবা। মানে অর্থাৎ তুমি যদি পোয়াসি মালভেসির বৈশিষ্ট্য জানো, কিছুই লাগবে না তোমার। আচ্ছা, এখানে দেখো দুইটার পুষ্প সংকেত দেওয়া আছে। কি বলছে, এ এটা কি, এই যে এটা পড়াইছে এটা কি বলতো, এই যে এই চিহ্নটা এটা হচ্ছে জবা, তাই না? জবার বলছে। আর মপ মপ এগুলা কার, এই যে পুষ্পপুট এটা হচ্ছে ধানের, তাই না? এটাও আমরা পড়ছি। এখন উদ্দীপকের এ উদ্ভিদ গোত্রের শনাক্তকারী, এ কোনটা, জবা, তাহলে ওর শনাক্তকারী। তার মানে আমাকে কি বলছে, মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য আমাকে লিখতে বলছে, মালভেসির বৈশিষ্ট্য, তাই না? ওর শনাক্তকারী বৈশিষ্ট্য। একটু আগে আমরা 7-8টা পয়েন্ট আমরা শিখে ফেলেছি, তো ওগুলাই আমরা লিখবো। তারপরে কি বলছে,
উদ্দীপকের বি বি উদ্ভিদ গোত্রের অর্থনৈতিক গুরুত্ব লিখো। বি কোনটা? ধান, মানে এর গোত্র কোনটা? পোয়াসি। তাহলে তোমাকে কি বলছে দেখছো? পোয়াসির অর্থনীতি, পোয়াসির অর্থনৈতিক গুরুত্ব। তাহলে এই যে আমরা কতগুলো পয়েন্ট শিখেছিলাম ওইখানে উদ্ভিদে, তাই না? পোয়াসির এটা এটা, এই যে ধান থেকে শুরু করে গম, কমপ্লেন, হরলিক্স, হ্যাঁ, বাঁশ থেকে আসবাবপত্র, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন দুর্বা ঘাস থেকে এটা পাই ঔষধি উদ্ভিদ হিসেবে, আমরা বার্লি থেকে এটা পাই, আমরা পপকর্ন পেতে পারি ভুট্টা থেকে, তাই না? আমরা কিন্তু এগুলো পড়েছি। চিনি পেতে পারি, অ্যালকোহল পেতে পারি ইক্ষু থেকে। তো এইগুলা তখন তুমি লিখে দিবা, শেষ আমার এখানে। তার মানে দেখো ঘুরে ফিরে আমাদের এই যে পোয়াসি মালভেসির অর্থনৈতিক গুরুত্ব, ওদের বৈশিষ্ট্য, ওদের পুষ্প প্রতীক, এগুলাই ঘুরে ফিরে, ওদের পুষ্প সংকেত, এগুলাই ঘুরে ফিরে এগুলাই। আর আবৃতবীজী নগ্নবীজের পার্থক্য, এই জায়গা থেকেই ঘুরে ফিরে তুমি যত সিকিউ পাবা এগুলা। সো ভাইয়ার ওয়ান শট ক্লাসে যে 1 ঘন্টা 40 মিনিটের মতো হয়ে গেছে, অ্যাকচুয়াল ক্লাস হয়েছে মনে করো 1.5 ঘন্টা। প্রথম দিকে তো আমি একটু অন্য কথা বলছি। তো এই যে 1.5 ঘন্টা ক্লাসে তুমি এই যে এত বড় একটা চ্যাপ্টারে তুমি A to Z পড়তে গেলে দেখা যেত সিকিউ কোনটা কটটুক করবো, তো তুমি 1.5 ঘন্টায় আমি মনে করি যে তোমার কিন্তু পুরা একটা সিকিউ আমি প্রমাণ দেখাই দিলাম। আমি কিন্তু আমাদের একদম শুরুতেই আমি হচ্ছে তোমার এই যে ইয়েগুলাও করতে পারছি, যে তোমার ব্যাখ্যাটা আমি করে দিতে পারছি যে কোনটা থেকে আসে, কি আসে না আসে, গতে কি আসতে পারে, ঘতে কি আসে, বিগত বছরগুলো থেকে কতবার কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। তো এগুলো যদি তুমি পার্ট বাই পার্ট করে ফেলো তখন কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? সো আমি মনে করি যে তোমাদের এগুলো থেকে যদি তোমরা কমপ্লিট করতে পারো ভাইয়ারা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো দ্যাটস ইট। তোমাদের ক্লাসটা এই ক্লাস মানে পিডিএফ লিংক ক্যাপশনে পেয়ে যাবা এবং ইউটিউবেও এটা চলে যাবে হৃদয় ভাইয়ের চ্যানেলে। তো তোমাদের কেমন লাগছে ভাইকে জানাও। হ্যাঁ, ওকে, আচ্ছা, তোমাদের কেমন লাগলো তাহলে ক্লাস বলো। ইনশাল্লাহ আমাদের সিরিজটা কন্টিনিউ হবে এই মাসেই। আমরা সবগুলো চ্যাপ্টারের উপরে ভাইয়ার ক্লাস পাবা ইউটিউবে, সবগুলোর একটা সুন্দর প্লে লিস্টে। তোমার যা লাগবে ইনশাল্লাহ ভাইয়া ওগুলাই গুছায় পড়ায় দেব। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। 25-26 ব্যাচ, 25 ব্যাচ মেরিট গ্রুপসে দেখা হবে। 26 ব্যাচের তো কোর্স আছেই আমার, তারা আমাদের সাথে আরো ডিটেলসে পারবা। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।